ওকে, এবার দেখো তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা। এবার সাউন্ড ক্লিয়ার আছে, গুড, ভেরি গুড। ওকে, সবাইকে অনেক 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 ধন্যবাদ বার্থডে উইশ করার জন্য। ওকে, তো চলো আমরা শুরু করি। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম এই চ্যাপ্টারে প্রবাহী পদার্থ অংশের আজকে 3 নম্বর ক্লাস করব। তো গত ক্লাসে আমি তোমাদের কি পড়াইছি তোমাদের মনে আছে? গত ক্লাসে পড়াইছি হচ্ছে পৃষ্ঠ শক্তি, অর্থাৎ কোনো একটা তরলের সারফেস বৃদ্ধিতে কৃতকাজ, এই কৃতকাজের হিসাব নিকাশগুলো কিভাবে করে এটা গত ক্লাসে দেখাইছিলাম। তো আজকে আসো আমরা একটু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস ম্যাথ করার আগে গত ক্লাসেরই যে হিসাব নিকাশগুলো এইটা আগে একটু দেখে নিই আর কি। আমরা কি করব, ধরো অনেকগুলো ছোট 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 পানির ফোঁটা, এই ছোট ছোট পানির ফোঁটাগুলোকে একত্রিত করে একটা বড় ফোঁটায় পরিণত করব। তাহলে ছোট ছোট ফোঁটাগুলোকে একত্রিত করে যদি আমি বড় ফোঁটায় পরিণত করি তাহলে কিন্তু সারফেস পরিবর্তন হবে, ক্ষেত্রফলের কিন্তু পরিবর্তন হবে। এই ক্ষেত্রফলের পরিবর্তন হলে ক্ষেত্রফলের বৃদ্ধি হোক বা হ্রাস হোক তার জন্য কৃতকাজ হবে। আমরা এই কৃতকাজের হিসাব নিকাশ করব এবং এই কৃতকাজের কারণে পানির ফোঁটার তাপমাত্রার কি পরিবর্তন হয়, তাপমাত্রা কমে নাকি তাপমাত্রা বাড়ে বা কখন কমে কখন বাড়ে, এই হিসাব নিকাশগুলো দেখব। সৃজনশীল প্রশ্নের জন্য বা অ্যাডমিশন টেস্টের কথাও তুমি বলতে পারো, অ্যাডমিশন টেস্টে ম্যাথ প্রবলেমের জন্য এই টপিক থেকে কিন্তু খুব বেশি ম্যাথ আসে, এই টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা প্রথমে একটু দেখে নিই যে ছোট ছোট পানির ফোঁটাগুলোকে মিলায় একটা বড় পানির ফোঁটা তৈরি করলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে, বা একটা বড় পানির ফোঁটা থেকে ছোট ছোট পানির ফোঁটায় পরিণত করলে সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটে। তাহলে প্রথমে আসো 1 নম্বর, যে একটি বড় পানির ফোঁটা ভেঙে একটি বড় পানির ফোঁটা ভেঙে একই রকম n সংখ্যক ছোট পানির ফোঁটায় পরিণত করলে, একই রকম n সংখ্যক ছোট পানির ফোঁটায় পরিণত করলে, ছোট পানির ফোঁটায় পরিণত করলে, ধরো এই হচ্ছে একটা বড় পানির ফোঁটা, এই পানির ফোঁটা, তাহলে ভেতরে পানি, পানি দ্বারা নিরেট কিন্তু, ঠিক আছে। তাহলে এর পৃষ্ঠ কয়টা? পৃষ্ঠ একটা, তাই না? এবার এটাকে ভেঙে আমরা n সংখ্যক ছোট ছোট পানির ফোঁটায় পরিণত করব। ছোট ছোট n সংখ্যক একই রকম মানে একই ব্যাসার্ধের আর কি, এরকম একই ব্যাসার্ধের n সংখ্যক ছোট ছোট পানির ফোঁটায় পরিণত করব। বলো তো এই ক্ষেত্রে ক্ষেত্রফলের কি পরিবর্তন হইল? ক্ষেত্রফল কি একই থাকলো? অনেকে মনে করতে পারে ক্ষেত্রফল একই থাকলো, দেখো আয়তন একই থাকলো, আয়তন একই থাকলো, কিন্তু ক্ষেত্রফল কিন্তু একই থাকে নাই। ক্ষেত্রফল কি হয়েছে? যদি একটা বড় পানির ফোঁটাকে স্প্রে করে ছোট 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 পানির ফোঁটায় পরিণত করা হয়, এই কাজটা কখন করা হয়? সেলুনে গেছো না, চুল কাটতে যখন সেলুনে যাও তখন যখন আর কি চেয়ারে বসো, তারপর দেখবা চুল কাটার আগে ওই যে লোকটা থাকে যে তোমার চুল কেটে দিবে, সে কি করে এরকম বোতল দিয়ে পানি স্প্রে করে না? তাহলে পানি স্প্রে করা, বা আমরা ওই যে পারফিউমের বোতল থেকে যখন লিকুইড পারফিউম যখন আমরা স্প্রে করে গায়ে লাগাই তখন আমরা স্প্রে করি না? তো স্প্রে করলে কি হয়? স্প্রে করলে ছোট 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 অনেকগুলো ফোঁটায় পরিণত হয়, ঠিক আছে। তাহলে এরকম ছোট 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 অনেকগুলো ফোঁটাতে পরিণত হলো, এটা কতগুলো? n সংখ্যক ছোট ছোট ফোঁটায় পরিণত হইল, তাহলে ক্ষেত্রফল বাড়লো, আয়তন একই থাকলো, বড় ফোঁটার ভর ছোট ফোঁটার ভরের সমষ্টি একই থাকলো, ভর একই থাকলো, আয়তন একই থাকলো, কিন্তু ক্ষেত্রফলটা বাড়লো। তো অনেকে এই জিনিসটা বোঝে না যে আমি যদি ভেঙে টুকরো টুকরো করি বা পানির ফোঁটাকে স্প্রে করে ছোট ছোট পানির ফোঁটায় পরিণত করি তাহলে কিভাবে ক্ষেত্রফল বাড়ে, ক্ষেত্রফল সারফেস এরিয়াটা কিভাবে বাড়ে। দেখো তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। ধরো একটা ইটের টুকরো, একটা ইটের টুকরো, এই যে এইটা হচ্ছে একটা ইট, এই ইটের আমি যদি তোমাকে বলি রং করো, তুমি ইটের সারফেস রং করো, তো তুমি কয়টা তলে রং করবা? একটা, ঠিক ওই পাশে একটা, দুইটা, তিনটা, এই যে তিনটা, ঠিক এর বিপরীতে একটা আছে, চারটা, আর আর উপরের তলে এবং নিচের তলে, তাহলে টোটাল 6টা তল।
তাহলে চিন্তা করো তুমি 6টা তলে কিন্তু রং করছো। এইবার আমি যদি ইটের টুকরাটাকে মাঝখান দিয়ে ভাঙি বা মাঝখান দিয়ে যদি কেটে ফেলি, এরকম মাঝখান দিয়ে ধরো কেটে ফেললাম, তাহলে মাঝখান দিয়ে কেটে ফেললে কি মাঝখান দিয়ে কেটে ফেললে কি হবে বলো তো? মাঝখান দিয়ে যদি কেটে ফেলা হয় তাহলে তুমি দেখতে পারবা এরকম হবে। মাঝখান দিয়ে কেটে ফেলা হইলে এই যে এরকম হবে, 2টা টুকরা এরকম হবে। দেখো আমি মাঝখান দিয়ে কেটে ফেলছি, কেটে ফেললে এই যে তলটা, এই যে সারফেসটা, এই সারফেসটা আগে কিন্তু ছিল না, এই সারফেসটা কিন্তু নতুনভাবে আসলো, কি তাই না? ঠিক একইভাবে এর দেখা যাচ্ছে না আর কি, এই যে ভিতর ওই পাশ থেকে দেখলে এর যে একটা সারফেস, এই সারফেসটা কিন্তু নতুনভাবে আসলো, দুটো সারফেস। তাহলে বলো তো সারফেসটা বাড়লো না? তুমি বলো সারফেসটা বাড়লো না? তুমি ধরো এইটাতে রং করছিলা, রং করার পরে মাঝখান দিয়ে কেটে টুকরো করলাম, তাহলে কেটে টুকরো করলে 2টা টুকরা হইল। এই 2টা টুকরা হাতে নিয়ে দেখো এই জায়গাটা কিন্তু রং করা নাই, আবার এই পাশের এই জায়গাটাতে রং করা নাই, তাই না? তাহলে 2টা সারফেস কিন্তু বাড়লো। এভাবে তুমি যদি আরো কয়েক টুকরা করো তাহলে কি হবে? আরো সারফেস বাড়বে, ঠিক আছে? আরো যদি কয়েক টুকরা করা হয় তাহলে কি হবে? আরো সারফেস বাড়বে। তাহলে যত আমি কেটে টুকরা 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 করব তত কিন্তু বেশি সারফেস বাড়বে, তাহলে পৃষ্ঠ বাড়বে, ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফলটা বাড়বে। তাহলে আমি বড় ফোঁটাকে যদি ভেঙে ছোট ছোট ফোঁটায় পরিণত করি তাহলে ক্ষেত্রফল বাড়বে, তো ক্ষেত্রফল বৃদ্ধিতে কাজ হবে, সেই কৃতকাজের হিসাবটা আমরা চাই। কি কথা কি বুঝছো? কৃতকাজের হিসাবটা আমরা চাই। তাহলে আমি প্রথমে তোমাকে আগে একটু কৃতকাজের হিসাব তো আমরা করতেই পারবো, গত ক্লাসে সূত্র শিখছি। তো প্রথমে তোমাকে আমি আগে একটু একটা হিসাব দেখাই, সেটা হচ্ছে তোমার ম্যাথ করার সময় তোমার এই বড় ফোঁটার ব্যাসার্ধ ক্যাপিটাল লেটার আর ধরো দেওয়া থাকবে, ছোট ফোঁটার ব্যাসার্ধ এটা তোমার জানা নাই, এই যে ছোট ফোঁটার ব্যাসার্ধ এটা তোমার জানা নাই। তো আসো তো বড় ফোঁটার আর দেওয়া থাকলে, বড় ফোঁটার ব্যাসার্ধ আর দেওয়া থাকলে ছোট ফোঁটার ব্যাসার্ধ আর বের করা, ছোট হাতের আর বের করা যায় কি? অথবা অনেক সময় ছোট ফোঁটার ব্যাসার্ধ দেওয়া থাকবে, বড় ফোঁটার ব্যাসার্ধটা বের করতে হবে, এটা কি করা যায় কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, যাবে না কেন? অবশ্যই যায়। কিভাবে? দেখো এটা থেকে এটাতে পরিণত করা হয়েছে, এটা থেকে এটাতে পরিণত করা হয়েছে, ভর এবং আয়তনের আসলে চেঞ্জ হয়নি, মূলত তুমি ধরে নাও ভরের চেঞ্জ হয়নি, এটারও যা ভর এই ছোট ফোঁটার সমষ্টি ভর একই। তাহলে এম ধরো পূর্বে এম ইনিশিয়াল আর এম ফাইনাল, ঠিক আছে, সেম। তাহলে এম ইনিশিয়াল হচ্ছে একটা ফোঁটার ভর, এম ইকুয়াল টু রো ভি, তাহলে রো ভি ইনিশিয়াল, ঠিক আছে, রো ভি ফাইনাল, রো এটাও পানি ওইটাও পানি, তাহলে রো তো সেম, তাহলে এই কারণে রো কাটাকাটি, দেখো এই কারণে ভর সেম বিদায় আয়তন আসলে সেম, তাহলে এটারও যা আয়তন ওটার এই ছোটো ফোঁটাগুলোর আয়তনের সমষ্টিও সেম। তাহলে ভি ইনিশিয়াল হচ্ছে 4/3 পাই বড় হাতের আর কিউব, ছোট ফোঁটার আয়তন 4/3 পাই ছোট হাতের আর কিউব, ভাতে তো একটার এরকম আছে কয়টা? এনটা, তাহলে এন সংখ্যক, তাহলে গুণ এন, 4/3 পাই 4/3 পাই কাটাকাটি, তাহলে অতএব আর ইকুয়াল টু রুট কিউব এন ইন্টু ছোট হাতের আর, তাহলে অতএব আর ইকুয়াল টু রুট কিউব এন ইন্টু ছোট হাতের আর। এই সম্পর্কটা মাথায় রাখবা। ডিরেক্ট ধরো সৃজনশীল প্রশ্নে ম্যাথে যদি আসে অনেক সময় ব্যাসার্ধ বের করতে বলে, তো অনেকে ডিরেক্ট এই সূত্রটা খাটাইতে পারো, বাট এই সূত্রটা খাটাইলে ডিরেক্ট খাটাইলে 3 মার্কের প্রশ্নে টিচারের জন্য একটু মার্ক দেওয়া ডিফিকাল্ট হয়ে যায়, টিচার একটু আত্মদ্বন্দ্বে ভোগে মার্ক দিতে গিয়ে, তো এই কারণে এটা একটু দেখাবা, বুঝছো? এবার আসো আমরা মেইনলি কি চাইছিলাম? আমরা মেইনলি চাইছিলাম কৃতকাজ। তাহলে আমরা গত ক্লাসের সূত্র শিখছি, একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকাজকে বলা হয় পৃষ্ঠ শক্তি। তাহলে ই ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এ, তাহলে কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু ই ইন্টু ডেল এ, আর ই এর মান মানে টি এর মান। তো অনেক সময় আমাদের ম্যাথ করতে গিয়ে আমরা দেখবো ই এর মান দেওয়া নাই, পৃষ্ঠ শক্তির মান দেওয়া নাই, পৃষ্ঠটানের মান দেওয়া আছে, ওকে কোনো সমস্যা নেই, ই মানে তো টি, ই এর মান যা টি এর মানও তাই, তাহলে ই এর জায়গায় আমরা টি বসালাম। ক্ষেত্রফলের পরিবর্তন, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে A2 সবসময় ফাইনাল মাইনাস A1 অর্থাৎ ইনিশিয়াল। এবার আসো মান বসে, A1 এর মান A1 ক্ষেত্রফল A1 হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল, আয়তন না, 4 পাই বড় আর স্কোয়ার। A2 কি হবে? 4 পাই ছোট হাতের আর স্কোয়ার ইন্টু এন, এন সংখ্যক। তাহলে এবার মানগুলো বসাই, তাহলে A2 হচ্ছে 4 পাই ছোট আর স্কোয়ার বড় হাতের এন মাইনাস A1 4 পাই বড় হাতের আর স্কোয়ার, 4 পাই কমন আসে, তাহলে 4 পাই টি এন ছোট আর স্কোয়ার মাইনাস বড় আর স্কোয়ার। তাহলে এই হচ্ছে আমাদের কৃতকাজের সূত্র। তাহলে সুন্দর করে এই সূত্রটা মুখস্থ রাখবা, বুঝতে পারছো? মুখস্থ নাও রাখতে পারো,
বাট ম্যাথ করতে গেলে আমাদের এটা লাগবে, তবে মুখস্থ রাখলে ভালো হয়, তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারবা। ঠিক আছে, একজন বলছো রিক্যাপ, ক্ষেত্রফল পরিবর্তনে কৃতকাজ। তাহলে ডেল এ ক্ষেত্রফল পরিবর্তনে যদি কৃতকাজ ডাব্লু হয়, একক ক্ষেত্রফল পরিবর্তনে কৃতকাজ ডাব্লু ডিভাইডেড বাই ডেল এ, সেটাই ছিল আমাদের পৃষ্ঠ শক্তি গত ক্লাসে। ই এর মান আর টি এর মান সেম, তাহলে ই এর জায়গায় টি বসালাম। ক্ষেত্রফলের পরিবর্তন এটা থেকে এটা করছি, তাহলে এইটা হচ্ছে আমার শেষ ক্ষেত্রফল। তাহলে একটা গোলকের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই ছোট আর স্কোয়ার, এন সংখ্যক, তাহলে গুণ এন। আর এখানে বড় গোলক ছিল কয়টা? একটা, তাহলে তার ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই বড় আর স্কোয়ার, এ টু এর মান এ ওয়ান এর মান বসালাম, 4 পাই কমন নিলাম। কি ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের বড় ফোঁটা থেকে ছোট ছোট ফোঁটায় পরিণত করলে। তাহলে তুমি বলো তো এন কিসের মান? এন হচ্ছে ওই যে এই দেখো এন সংখ্যক ছোট ফোঁটা, বড় ফোঁটাকে ভেঙে কয়টা ছোট ফোঁটায় পরিণত করছি, সেটা হচ্ছে এন এর মান। ওকে, এবার তাহলে তুমি বলো আমি যদি ছোট ছোট ফোঁটাগুলোকে একত্রিত করে একটা বড় ফোঁটায় পরিণত করতাম, তাহলে ব্যাপারটা কি হইতো? ছোট ছোট ফোঁটাগুলোকে একত্রিত করে বড় ফোঁটায় পরিণত করতাম, তাহলে ব্যাপারটা কি হইতো? এর উল্টা হইতো। জাস্ট এই সূত্রটাই হইতো, কিন্তু তখন উল্টা হইতো। তখন এ ওয়ান হইতো, মানে এ টু হইতো এটা, আর এ ওয়ান হইতো এটা। তারপর আমি তোমাকে করে দেখাচ্ছি। আসো 2 নম্বর, এটা আসলে করে দেখানোর দরকার নাই, কিন্তু 2 নম্বর হচ্ছে ছোট ছোট ফোঁটাগুলোকে একত্রিত করে, ছোট ছোট ফোঁটা একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করলে, একটি বড় ফোঁটায় পরিণত করলে, একটি বড় ফোঁটায় পরিণত করলে, তাহলে ছোট ছোট এন সংখ্যক ফোঁটা, এটা থেকে একটা বড় ফোঁটায় পরিণত করলে, ছোট ছোট এন সংখ্যক ফোঁটা এটা থেকে একটা বড় ফোঁটায় পরিণত করলে, কতগুলো? এন সংখ্যক। এটা নিজেদের পারা উচিত, ঠিক আছে, নিজেদের পারা উচিত। এবার ক্ষেত্রফল এ ওয়ান, এটা 4 পাই ছোট আর স্কোয়ার ইন্টু এন, এ টু 4 পাই বড় হাতের আর স্কোয়ার, এই যে বড় হাতের আর। ঠিক আছে, কি ক্লিয়ার? বোঝা গেছে? ছোট এন আর ছোট হাতের আর, ছোট হাতের আর এর ব্যাসার্ধ, আর বড় হাতের আর এর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক ওই আগেরটাই, এই সম্পর্ক। এটা এটা তো সেম থাকবে, এটা তো চেঞ্জ হচ্ছে না, তাই না? এটা তো চেঞ্জ হচ্ছে না, এটা ভেঙে এটা অথবা এটা দিয়ে এটা, একই তো কথা। তাহলে বড় হাতের আর এটা ইকুয়াল টু রুট কিউব এন ইন্টু ছোট হাতের আর, এই যে এই সম্পর্কটা কিন্তু একই রকম থাকছে। এবার তাহলে আমাদের কৃত কাজ বের করতে হবে, ই ইকুয়াল টু ডাব্লু ডিভাইডেড বাই ডেল এ, তাহলে ডাব্লু ইকুয়াল টু ই ইন্টু ডেল এ, তাহলে ই ইন্টু ডেল এ ক্ষেত্রফলের পরিবর্তন এ টু মাইনাস এ ওয়ান, ই এর জায়গায় টি, ই আর টি এর মানে কি? এ টু 4 পাই বড় হাতের আর স্কোয়ার মাইনাস এ ওয়ান 4 পাই ছোট হাতের আর স্কোয়ার ইন্টু এন, 4 পাই কমন নিয়ে নাও, 4 পাই টি বড় হাতের আর স্কোয়ার মাইনাস এন ছোট হাতের আর স্কোয়ার। এই হচ্ছে আমাদের কৃতকাজের সূত্র, এই হচ্ছে আমাদের কৃতকাজের সূত্র। কে ক্লিয়ার? বুঝে গেছে? কোন ক্ষেত্রে এই কৃতকাজটা কেমন আসবে দেখো, এখানে তাকাও, কি হয়েছিল? ইটটাকে ভেঙে টুকরো টুকরো করলে সারফেস বাড়ছে, পৃষ্ঠের ক্ষেত্রফল বেড়েছে, ক্ষেত্রফল বেড়েছে। তাহলে বড় টুকরো থেকে ছোট ছোট টুকরো করলে ক্ষেত্রফলটা বাড়ে, আর ছোট ছোট টুকরোগুলোকে একত্রিত করে একটা বড় ফোঁটায় পরিণত করলে পৃষ্ঠের ক্ষেত্রফলটা কমে। তাহলে কোন ক্ষেত্রে কৃতকাজ কি হবে? আমরা ম্যাথমেটিক্যালি মান বসাইলে তো বুঝতে পারবোই, তাছাড়াও আমরা বুঝতে পারবো কেমনে? বড় ফোঁটা থেকে ছোট ছোট ফোঁটা ক্ষেত্রফল বাড়ছে, তাহলে এ টু এ ওয়ান থেকে বড়, তাহলে এ টু থেকে এ ওয়ান যদি বিয়োগ করি, এ টু বড় এ ওয়ান ছোট, তো এটা কৃতকাজটা, এটা পজিটিভ কাজ পাওয়া যাবে। ওকে, পজিটিভ কাজ পাওয়া যাবে। এবার আসো, এখানে আসো, ছোট ফোঁটাগুলোকে একত্রিত করে বড় ফোঁটায় পরিণত করা হয়েছে, তাহলে বড় ফোঁটার ক্ষেত্রফল এ টু, এবার এ টু তো কম হবে, এ টু লেস দেন এ ওয়ানটা বেশি হবে। তাহলে এবার যদি আমি এ টু থেকে এ ওয়ান বিয়োগ দিই, ছোট থেকে বড় যদি বিয়োগ দিই,
তাহলে এটা কি হবে? বলো 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 বলো। তাহলে এই কৃত কাজটা নেগেটিভ হবে। এটা তুমি মান বসাও, হিসাব নিকাশ করে নিতে পারবা। কি ফোটার ক্ষেত্রে বুঝছো? ফোটার ক্ষেত্রে হিসাব নিকাশটা বোঝা গেছে। তাহলে ফোটার ক্ষেত্রে হিসাব নিকাশটা যদি বোঝা যায়, বুদবুদের ক্ষেত্রে হিসাব নিকাশটা করতে হবে। তাহলে চলো এবার লিখি। এবার 3 নম্বর দিয়ে লিখো। 3 নম্বর দিয়ে যে একটি বড় সাবান বুদবুদ, বড় বায়ু বা সাবান বুদবুদ, সাবান বুদবুদ থেকে n সংখ্যক একই ধরনের ছোট ছোট বুদবুদ, তাহলে একটা বড় বুদবুদ, এটা থেকে ছোট ছোট বুদবুদ, ভিতরে এবার নিরেট না, ভিতরটা ফাঁপা, n সংখ্যক। এইবার দেখো, এইবার বড় আর এবং ছোট আর এর মধ্যে এরকম আমি কোনো সম্পর্ক পাবো না। এইবার বড় আর ইকুয়াল টু √3 n ছোট আর, এইটা লেখা কিন্তু এবার যাবে না। কেন এবার যাবে না? এটা নিরেট না তো রে ভাই, নিরেট নাকি? এটাকে ভেঙে আমি এগুলো বানাচ্ছি, বা এটাকে ভেঙে অনেকগুলো অনেক রকম বানানো যায়। তো সেক্ষেত্রে এইবার কিন্তু আর 4/3 পাই আর কিউব ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ইন্টু n চলবে না। আগে নিরেট ছিল, নিরেট গোলক ছিল, বুঝছো এটা? এবার কিন্তু এই সম্পর্কটা হবে না। তো অনেকে বলতে ভাই তাহলে এবার কি হবে? এবার প্রশ্নে বলে দিবে তখন যে বড় ফোটার ব্যাসার্ধ এত, তাহলে ছোট ফোটার ব্যাসার্ধ এত এত, ঠিক আছে? 2টা 3টা 4টা যতগুলো ছোট ফোটা পরিণত করতে, ছোট ফোটা বলতেছি, বুদবুদে পরিণত করতে বলুক, এবার কিন্তু বলে দিবে, ঠিক আছে? মানগুলো এবার বলে দিবে। এবার তুমি বড় আর থেকে ছোট আর থেকে বড় আর বের করতে কিন্তু পারতেছো না। এটা কি সবাই বুঝতে পারছো? সবার কি মাথার মধ্যে এটা ঢুকছে? এবার কিন্তু এত সিম্পলিফাই করা যাবে না এখানে, ঠিক আছে? একজন বলছে রিক্যাপ, আচ্ছা, একজন বোঝে নাই। আচ্ছা, আমি যদি এবার লিখি এর আয়তন সমান সমান এর আয়তন, হবে রে ভাই? আমি 4/3 পাই বড় আর কিউব ইকুয়াল টু 4/3 পাই ছোট আর কিউব ইন্টু n হবে? 4/3 পাই বড় আর কিউব, এটা নিরেটের জন্য, নিরেট এটা তো ফাঁপা, ঠিক আছে? তাহলে এবার এটা লিখলে তো হবে না। তো এখান থেকে যদি আমি সম্পর্ক বানাই ফেলি তাহলে হবে না। তো এটাই বলতেছিলাম আর কি। তাহলে এবার আমরা যদি কৃত কাজ বের করতে চাই, আসো, কৃত কাজ তো সহজ, 4 পাই বড় আর স্কোয়ার, কৃত কাজ ক্ষেত্রফল a2, 4 পাই ছোট আর স্কোয়ার ইন্টু n। ক্লিয়ার বলো, ক্লিয়ার? অথৈ দাস বলছে নো, হয় নাই। আচ্ছা, আর কি, আর কেউ বলবা? ক্লিয়ার? তৃষ্ণা দাস বলছে ক্লিয়ার, নো ক্লিয়ার। এইবার আসো, পৃষ্ঠ এই একটা, এবার বুদবুদের পৃষ্ঠটাকে জুম করতে বলো। এই যে বুদবুদের পৃষ্ঠকে জুম করো, পৃষ্ঠটাকে জুম করলে এরকম লাগবে দেখতে রে ভাই। এই যে এই একটা পৃষ্ঠ, কয়টা পৃষ্ঠ? 2টা পৃষ্ঠ। তো গুণ দিবে না? 2 দিয়ে গুণ দিতে হবে, 2 দিয়ে গুণ দিতে হবে, পৃষ্ঠ 2টা দিয়ে গুণ দিতে হবে, গত ক্লাসে করছি কিন্তু। তাহলে আসো এবার কৃত কাজ বের করি। কৃত কাজ W = একবার লিখলাম, তাহলে E ইন্টু ডেল এ, a2 মাইনাস a1, এর জায়গায় t, a2 8 পাই আর স্কোয়ার n মাইনাস 8 পাই বড় আর স্কোয়ার, 8 পাই কমন যাবে, 8 পাই t n আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই হচ্ছে আমাদের কৃত কাজ, বলো বুঝলা কিনা? ক্লিয়ার ভাই? পরের টপিকটুকু বুঝো নাই? 2 দিয়ে গুণ বুঝো নাই? এটা বুদবুদ, সাবান বুদবুদ, বায়ু বুদবুদ। তো বুদবুদের 2টো পৃষ্ঠ না, বুদবুদের 2টো পৃষ্ঠ। এই যে এই লেয়ারটাকে যদি জুম করে আঁকো তাহলে এরকম, তাহলে এই যে বাইরে থেকে, ভিতর থেকে একটা পৃষ্ঠ, বাইরে থেকে একটা পৃষ্ঠ, এরও তো তাই। এই যে একটা পৃষ্ঠ, তো পৃষ্ঠ 2টা, 2 দিয়ে গুণ। নিরেট গোলকের কোনো সূত্র নেই, নিরেট গোলকের কোন সূত্র? আয়তনের সূত্র, 4/3 পাই আর কিউব, নিরেট গোলকের সূত্র। তাহলে এবার বলো, এখানেই 4 নম্বর করে দিচ্ছি। এটা হচ্ছে এবার ছোট ছোট বুদবুদ একত্রিত করে, ছোট ছোট বুদবুদ
একত্রিত করে, ছোট ছোট বুদবুদ একত্রিত করে একটি বড় বুদবুদে পরিণত করলে, বড় বুদবুদে পরিণত করলে। আমি সূত্রটা লিখতে চাই, শুধু কোনো চিত্র আঁকতে চাই না, শুধু সূত্রটা লিখতে চাই। বলো, শুধু সূত্রটা লিখতে চাই, কোনো হিসাব দেখাবো না। কই কই কই, এবার হয়ে যাবে, কি বুঝছো, উল্টে যাবে। তাহলে এবার ডাব্লিউ ইকুয়াল টু হবে 8 পাই টি বড় আর স্কয়ার মাইনাস এন ছোট আর স্কয়ার। বাট তোমার পরীক্ষাতে বুদবুদের চেয়ে ফোঁটাটা বেশি আসে, ঠিক আছে, পানির ফোঁটার হিসাব নিকাশটা বেশি আসে, পানির ফোঁটার হিসাবটা বেশি আসে। ওকে, তো চলো এবার পানির ফোঁটার ক্ষেত্রে আমরা একটা ম্যাথ করে ফেলি। লিখো একটা ম্যাথ। বলা হচ্ছে একটি 5 × 10⁻⁻, একটি 5 × 10⁻⁷ মিটার ব্যাসার্ধের পানির ফোঁটাকে স্প্রে করে, পানির ফোঁটাকে স্প্রে করে 10টি ছোট ছোট ফোঁটায় পরিণত করা হলো, 10টি ছোট ছোট ফোঁটায় পরিণত করা হলো, 10টি ছোট ছোট ফোঁটায় পরিণত করা হলো। পানির পৃষ্ঠটান টি হচ্ছে 7.2 × 10⁻⁻² নিউটন পার মিটার। তো দুটো কোশ্চেন, এক এক্ষেত্রে কৃত কাজ, আচ্ছা তিনটা কোশ্চেন। ছোট ফোঁটার ব্যাসার্ধ, ছোট ফোঁটার ব্যাসার্ধ, আর 2 নম্বর কৃত কাজ, আর 3 নম্বর পানির ফোঁটার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা, পানির ফোঁটার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কি না, পানির ফোঁটার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা। চলো প্রথমে বলছে ছোট ফোঁটার ব্যাসার্ধ। দেখো একটু আগে আমি তোমারে কিন্তু ম্যাথ করেই দিছি বলতে পারো। এই যে সূত্র, এই যে এই একটা সূত্র, কাজের এই হচ্ছে সূত্র, ডিরেক্ট খাটাই দিবা ম্যাথ হয়ে যাবে। কিন্তু যখন পরীক্ষা আসবে সৃজনশীল প্রশ্নে এত শর্টে করতে যাবা না, এত শর্টে করতে গেলে টিচার অখুশি হবে। তো একটু চিত্র এঁকে একটু লিখে লিখে দেখাবা, তাতে তুমি নিজেও বুঝে বুঝে করতে পারবা, টিচারও খুশি হবে। তাহলে কি হচ্ছে, একটা বড় ফোঁটাকে ভেঙে আমরা এরকম ছোট 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 অনেকগুলো ফোঁটায় পরিণত করছি। কয়টা? 10টা। এরকম ছোট ছোট 10টা ফোঁটায় পরিণত করা হয়েছে। তাহলে এন এর মান 10, ছোট ফোঁটার ব্যাসার্ধ আর জানি না কত, বড় ফোঁটার ব্যাসার্ধ আর হচ্ছে 5 × 10⁻⁷ মিটার। ওকে, তাহলে আসো প্রথম কি চাইছে, এক নম্বর চাইছে হচ্ছে ছোট ফোঁটার ব্যাসার্ধ কত। তাহলে আর বড় আর ইকুয়াল টু √3 n × ছোট আর, এই হচ্ছে সূত্র। বড় আর এর মান বসাবা, ছোট আর এর মানটা বের করবা। বাট দেখো আমি তো তোমাকে অলরেডি করে দিছি, তা আমি চাইলে কিন্তু এখন করতে পারি, আমার কিন্তু গুণা হবে না। বাট তুমি কিন্তু পরীক্ষায় করলে তোমার কিন্তু গুণা হবে, টিচার কিন্তু মার্ক দিতে চাইবে না। তো এই কারণে লিখবা আগের আয়তন সমান সমান পরের আয়তন, ঠিক আছে, ভি ইনিশিয়াল ভি ফাইনাল একটু লিখে নিবা, ভি ইনিশিয়াল ভি ফাইনাল। তাহলে 4/3 পাই বড় আর কিউব ইকুয়াল টু 4/3 পাই ছোট আর কিউব ইন্টু এন। 4/3 পাই 4/3 পাই কাটাকাটি, দেন আর ইকুয়াল টু √3 n ইন্টু ছোট হাতের আর। এবার আসো মানগুলো বসাই। তাহলে বড় আর এর মান 5 × 10⁻⁷, √3 n কত, 10টা ইন্টু ছোট হাতের আর। তাহলে এখান থেকে এবার ছোট হাতের আর এর মানটা বের করতে হবে। কোথায় গেল আমার ক্যালকুলেটর?
তাহলে 5 এক্সপোনেনশিয়াল ফাংশন -7 তাকে ভাগ দিব √3 দিয়ে। দেখো তো কত আসছে, মানটা অনেক ছোট মান আসবে, সাইন্টিফিকে লিখি 2 পয়েন্ট ছোট হাতের আর 2.3207 ইন্টু 10⁻⁻7 মিটার। দেখো এটা আসছে কিনা। ওকে 2.32 কি ব্যাপার, আমার তো 10⁻⁷ আসলো, তোমাদের একজনের 10⁻8 কেমন আসলো, ভুল লিখছো, এটা আসবে 10⁻7 হবে। ওকে 1 নম্বর ডান। এবার কৃতকাজের মানটা বের করতে বলছে, বলো পারবো না? কৃতকাজ W = T × A2 - A1। ঠিক আছে, ডিরেক্ট সূত্র লিখবা, কোনো সমস্যা নেই, এটার ক্ষেত্রে ডিরেক্ট সূত্র লিখে দিবা, কোনো সমস্যা নেই। A2 হচ্ছে এটা, A1 হচ্ছে এটা। তো অনেকে না মানে ভুলে যায় যে কোথায় গিয়ে সূত্রটা ঝামেলা হয় জানো। দেখো সূত্র ঝামেলা হয় কোথায়, এই যে 1 নম্বর এখানে 4πt বড় n ছোট r স্কোয়ার মাইনাস বড় r স্কোয়ার, পরেরটাতে বড় r স্কোয়ার মাইনাস বড় n ছোট r স্কোয়ার। ভাই এটাই তো মনে থাকে না যে কোনটা আগে কোনটা পরে। ভাই কোনটা আগে কোনটা পরে এটা তো মনে রাখার দরকারই নেই, এটা তো জাস্ট একটু একটু মাথা খাটাইলে হয়ে যায়, একটু মাথা খাটাইলে। দেখো আমি মাথা খাটাচ্ছি, কেমনে মাথা খাটাচ্ছি দেখো, = T A2 - A1। A2 কি ছোট ফোঁটা, কতগুলো n সংখ্যক, তাহলে T × 4π বা 4πt এটুকু লিখে নিলাম, এই যে 4πt এটুকু লিখে নিলাম। তারপরে A2 হচ্ছে ছোট ফোঁটা n সংখ্যক, n ছোট r স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে A2, এটা A1 এটা A2, এই যে আদি এটা শেষ, A1 A2। তাহলে A2 - A1 সবসময় শেষ বিয়োগ আদি, তাহলে ছোট ফোঁটা কয়টা n সংখ্যক, তাহলে n ছোট r স্কোয়ার মাইনাস বড় r স্কোয়ার। এই তো হয়ে গেল। আমার কি মুখস্থ করা লাগছে? বলো আমার কি মুখস্থ করা লাগছে? তুমি কি সূত্র মুখস্থ করবা? এই বলো বলো, কমেন্ট করো, সূত্র মুখস্থ করবা? নো নো। যদি এমন হইতো ছোট ছোট ফোঁটাগুলাকে একত্রিত করে একটা বড় ফোঁটা, তাহলে শেষে কি বড় ফোঁটা, তাহলে ওইটা শেষ, তাহলে বড় r স্কোয়ার মাইনাস আদিতে n সংখ্যক ছোট ফোঁটা ছোট r স্কোয়ার। এই তো হয়ে গেল। ঠিক আছে, তাহলে ব্রেনে ডাউনলোড দিবা। এই যে গুড গুড, খুব সুন্দর একটা কমেন্ট করছো, কে মিষ্টি বলছে ব্রেনে ডাউনলোড দিবা। হ্যাঁ মুখস্থ করার দরকার নেই, ঠিক আছে, আগে থেকে সেভ করার দরকার নেই, তুমি ডাউনলোড দিবা হ্যাঁ ব্রেন থেকে। এবার মানগুলো বসায় দাও। 4πt, t এর মান হয়েছে 7.2 ইন্টু 10⁻⁻2, n 10, ছোট r স্কোয়ার, ছোট হাতের r স্কোয়ার, এই যেটা 2.3207 ইন্টু 10⁻⁻7 তার স্কোয়ার মাইনাস আর এর মান 5 ইন্টু 10⁻⁻7 তার স্কোয়ার দিয়ে এবার কৃতকাজের মান আসলে দেখি কত আসে। এটার স্কোয়ার গুণ 10 বিয়োগ 5 এক্সপোনেনশিয়াল ফাংশন -7 তার স্কোয়ার গুণ 4 ইন্টু 3.1416 গুণ 7.2 এক্সপোনেনশিয়াল ফাংশন -2। ওকে 2.611 ইন্টু 10⁻⁻13 জুল। দেখো এটা আসছে কিনা, এই তো হয়ে গেল। আচ্ছা এটা পজিটিভ মান না নেগেটিভ মান? এই মানটা পজিটিভ না নেগেটিভ মান? কৃতকাজটা কি আসছে, পজিটিভ আর নেগেটিভ? পজিটিভ কাজ। পজিটিভ আসার দরকার ছিল না? হ্যাঁ, বড় ফোঁটা থেকে ছোট ছোট ফোঁটা, ক্ষেত্রফল বাড়ছে, কৃতকাজ পজিটিভ হবে। ক্ষেত্রফলটা পৃষ্ঠের ক্ষেত্রফলটা বাড়ছে, সো কৃতকাজ কি হবে, পজিটিভ হবে। হয়েছেও তাই, ক্ষেত্রফল বাড়লে কৃতকাজ পজিটিভ এখানে। ওকে এইবার আসো, একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন করছে সৃজনশীল প্রশ্নের জন্য, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখবা এই পানির ফোঁটার যতগুলো ম্যাথ তোমার বইয়ে আছে, এই লাস্টের কোশ্চেন এটাই কমন, যে এই ক্ষেত্রে পানির ফোঁটার তাপমাত্রার কি পরিবর্তন হবে, পানির ফোঁটার তাপমাত্রার কি পরিবর্তন হবে। দেখো তোমরা যখন, আমি তোমাকে ম্যাথ থেকে আগে বের করি, আমরা এখন প্রথমে ম্যাথ করব না। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, একটা সূত্র শেখাই তোমারে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তুমি যখন তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়বা সেকেন্ড পার্টে, পড়ছো না অলরেডি? তোমাদের তাপগতিবিদ্যা হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে তো হয়ে গেছে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে দেখবা জুলের বিবৃতির পরে ক্লসিয়াসের একটা বিবৃতি আছে। ক্লসিয়াস কি বলতেছে, কোনো একটা সিস্টেমে, তো তাপগতিবিদ্যা চ্যাপ্টারে একটা গ্যাসীয় সিস্টেম দিয়ে বোঝানো হয়েছে, যে ধরো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে একটা আদর্শ গ্যাস রাখা আছে, এই সিলিন্ডারের মধ্যে একটা আদর্শ গ্যাস রাখা আছে। এবার এই আদর্শ গ্যাস সিলিন্ডারে তুমি যদি তাপশক্তি সরবরাহ করো, সরবরাহকৃত তাপশক্তি ডিকিউ, তো তাপশক্তি সরবরাহ করলে কি হবে, গ্যাসের অণুগুলার অভ্যন্তরীণ শক্তি বাড়বে,
গ্যাসের যে ভিতর যে অণুগুলো আছে না, সেই অণুগুলোর বেগ বাড়বে, ফলে তাদের গতিশক্তি বাড়বে। আর গ্যাসের গতিশক্তি মানে অভ্যন্তরীণ শক্তি, তাহলে সেই অভ্যন্তরীণ শক্তি অন্তস্থ শক্তিটা বাড়বে। অন্তস্থ শক্তি ইউ দিয়ে লিখি, পরিবর্তনটা ডি ইউ। এরপরে কী হবে, এরপরে এই যে এটাকে ঠেলে গ্যাস ধাক্কা দিয়ে পিস্টনটাকে উপরের দিকে উঠায় নিয়ে যাবে। তাহলে পিস্টনটাকে উপরের দিকে উঠায় নিয়ে গেলে কাজ হবে, পিস্টনটা যখন সরে উপরের দিকে উঠে যাবে তখন কাজ হবে। তাহলে সেই কৃত কাজটা হচ্ছে ডিডাব্লিউ, কৃত কাজ ডিডাব্লিউ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এই প্রথম সূত্রটা হচ্ছে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাপগতিবিদ্যার প্রথম সূত্র। ব্যাপারটা কি দাঁড়াইলো, আমি একটু সংক্ষেপে তোমার বুঝাই, যেহেতু এখন তাপগতিবিদ্যা অধ্যায় বুঝাচ্ছি না, জাস্ট সংক্ষেপে বলি। এই সিস্টেমে যে পরিমাণ তাপশক্তি তুমি সরবরাহ করবা, তার কিছু অংশ ওই সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে খরচ হবে, বাকি অংশ দ্বারা কার্য সম্পাদন হবে। যদি কোনোভাবে কোনো লস না হয়, তাহলে সরবরাহকৃত তাপশক্তি সরবরাহকৃত তাপশক্তি হচ্ছে 10 জুল সরবরাহকৃত তাপশক্তি। এই সরবরাহকৃত তাপশক্তি 10 জুল দিলাম, ফলে অন্তস্থ শক্তি ধরো বাড়লো 4 জুল, তাহলে বাকি থাকলো কয় জুল, 6 জুল। ওই 6 জুলটাই হচ্ছে কাজ হবে, কৃত কাজ। শক্তির সংরক্ষণশীলতার একটা ব্যাপার, শক্তির সংরক্ষণশীলতা নীতি। তাহলে সরবরাহকৃত তাপশক্তি ইকুয়াল টু ঢাকা ইউনিভার্সিটি ডিইউ প্লাস ডিডাব্লিউ। ডিডাব্লিউতে কী হয় বলো, ডিডাব্লিউতে কী হয়, ডিডাব্লিউতে কী হয়, তিতুমির কলেজ নাকি? তাহলে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। ওকে, ঢাকা ওয়াশ, আচ্ছা ঢাকা ওয়াশ, গুড। এবার আসো শোনো, যদি অনেকগুলো তাপগতীয় প্রক্রিয়া আছে, 4টা তাপগতীয় প্রক্রিয়া, সমচাপে 3টাই থাকে, সমচাপে 3টাই থাকবে। সম আয়তন, এই যে ডিডাব্লিউ মানে পিডিভি, ডিবি হচ্ছে আয়তনের পরিবর্তন। তো সম আয়তন প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন হয় না, সুতরাং এটা শূন্য হয়, ডিডাব্লিউ শূন্য হয়। তাহলে সরবরাহকৃত তাপশক্তির পুরাটাই অন্তস্থ শক্তি। ব্যাপারটা এভাবে চিন্তা করো, আমি তোমারে কোনো একটা কাজ করার জন্য 10 টাকা দিছি, 10 টাকা, তুমি 4 টাকা নিজের পকেটে ঢুকাইছো, ঘুষ খাইছো, বাকি 6 টাকার কাজ করছো। এইবার সম আয়তন প্রক্রিয়া, এই যে আয়তন বাড়বে না, আয়তন সেম থাকবে। যদি এটা হয়, তাহলে ডিডাব্লিউটা শূন্য হবে, মানে কোনো কাজ করো নাই, একেবারে দুর্নীতি করছো, পুরা 100% দুর্নীতি। তোমার আমি 10 টাকা দিছি, পুরো 10 টাকা নিজের পকেটে ঢুকাই নিছো, 10 টাকা দিছি, পুরো 10 টাকায় নিজের পকেটে ঢুকাইছো। কি কথা বুঝছো? তাহলে এটা হচ্ছে সম আয়তন প্রক্রিয়া। একটা প্রক্রিয়া আছে সমষ্ণ প্রক্রিয়া। গ্যাসের অন্তস্থ শক্তি তুমি জানো, এই অন্তস্থ শক্তি এটা কার উপর নির্ভরশীল? টেম্পারেচারের উপর নির্ভরশীল, তাপমাত্রার উপর। অন্তস্থ শক্তিটা তাপমাত্রার উপর নির্ভরশীল। আমরা আদর্শ গ্যাসের চ্যাপ্টারে শক্তিকে ই দিয়ে বা ইউ দিয়ে, যেটা দিয়ে লিখো না কেন, F/2 nRT না, nRT। তাহলে ডিইউ ইকুয়াল টু F/2 nRDT। তাপমাত্রার পরিবর্তন হলে অন্তস্থ শক্তি পরিবর্তন হবে, অন্যথায় হবে না। তাহলে যদি তাপমাত্রার পরিবর্তন না করি, তাপমাত্রা যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে খুবই অনেস্ট প্রক্রিয়া। আমি তোমাকে যা দিব পুরাটুকুই কাজ, তুমি নিজের পকেটে ঢুকাও নাই, ঘুষ খাও নাই, ঠিক আছে? এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। আরেকটা প্রক্রিয়া আছে যেটা আমি এখানে একটু আলোচনা করতে চাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে সিস্টেমে তাপশক্তি দেওয়া হয় নাই, ওই সিস্টেম তাপশক্তি গ্রহণও করে নাই, বর্জনও করে নাই। সিস্টেমে বাইরে থেকে তাপ দিয়েও নাই, আবার ভিতর থেকে তাপ বাইরেও পাঠায় নাই। সিস্টেমটা তাপগতীয় প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এবং প্রক্রিয়াটা হঠাৎ করে সংগঠিত হয়, হঠাৎ করে, ঠিক আছে? এত দ্রুত হঠাৎ করে সংগঠিত হয় যাতে তাপ শক্তি আদান প্রদানের সুযোগটা পায় না। তো সেই ক্ষেত্রে এরকম রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউটা হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডিকিউটা হয় শূন্য। তাহলে ডিকিউটা যদি শূন্য হয়, ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে ডিকিউটা যদি শূন্য হয়, শূন্য, ডিইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে এইবার একটা জিনিস বুঝবো, এই যে অন্তস্থ শক্তি, এটা হচ্ছে মাইনাস ডিডাব্লিউ কৃত কাজ। মানে ব্যাপারটা কেমন দাঁড়ালো? ব্যাপারটা হচ্ছে, চিন্তা করো, তুমি চিন্তা করো, তোমার আমি টাকা পয়সা আগে 10 টাকা দিচ্ছিলাম, তুমি 4 টাকা নিজের পকেটে ঢুকাচ্ছিলা, 6 টাকার কাজ করে দিচ্ছিলাম। এবার আমি তোমার বলছি তুমি আমার কাজ করে দাও, কিন্তু আমি তোমার টাকা পয়সা দিতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না। তুমি আমার কাজ করে দাও, আমি তোমার 10 টাকা দিব না। আমি বললাম আমাকে কাজ করে দিবা। এবার তুমি আমাকে কাজ করে দিলা, 10 টাকার কাজ করে দিছো। বলো 10 টাকার কাজ করে দিছো, কিভাবে করলা কাজটা? আমি তো তোমার টাকা পয়সা দিই নাই। হ্যাঁ, গুড, এই তো মোহাম্মদ বলছেন নিজের পকেট থেকে, তুমি নিজের পকেট থেকে খরচ করছো। তার নিজের পকেট থেকে খরচ করলে তুমি যদি আমারে কাজ করে দাও, পজিটিভ কাজ করে দাও, ঠিক আছে, পজিটিভ কাজ করে দিলা, আমি তোমার টাকা পয়সা দিই নাই, আমি তোমার সাপ্লাই দিই নাই শক্তি, তাহলে তুমি নিজেরটা খরচ করছো, নিজের ভিতর থেকে খরচ করছো।
নিজের ভিতর থেকে তুমি খরচ করছো, তাহলে তোমার কমে গেছে না? তোমার পকেটের থেকে টাকা পয়সা কমে গেছে, বুঝতে পারছো? তোমার হ্রাস পাইছে না? তোমার শক্তি হ্রাস পাইছে না? কি ক্লিয়ার? এটাই আমি বুঝাচ্ছি যে ডিকিউ যদি 0 হয় তাহলে তুমি যখন কাজ করবা, দেখো কৃত কাজ ডাব্লিউ যখন পজিটিভ হবে, ডিডাব্লিউ যখন পজিটিভ হবে, এটা যখন পজিটিভ হবে তখন এইটাও হবে, এইটা হবে নেগেটিভ। দেখো এটা যদি প্লাস হয় তাহলে প্লাস, সামনে একটা কি মাইনাস, প্লাসে মাইনাস মাইনাস হবে। অর্থাৎ তুমি আমার কাজ করে দিচ্ছ 10 টাকার, তাহলে 10 টাকা থেকে কোত্থেকে আসছে? তোমার পকেট থেকে কমে গেছে -10 টাকা, তুমি পকেটে টাকা খরচ করছো। আর যদি কৃত কাজটা নেগেটিভ হয়, কৃত কাজটা ডিডাব্লিউ যদি নেগেটিভ হয়, ডিডাব্লিউ যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? বসাও, মাইনাস বসাও, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ডিইউ হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে তখন ডিইউ হবে প্লাস। কথা কি বুঝতে পেরেছো? বলো, কথা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমরা বুঝলাম। তো এইবার আসো, দেখো এইবার আমরা একটু ম্যাথে যাই। এখানে বলছে পানির ফোঁটার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে কিনা, বা কি পরিবর্তন হবে। দেখো এই যে কাজটুকু হয়েছে, এই কাজটুকু পজিটিভ, কৃত কাজ পজিটিভ কাজ হয়েছে। এই পজিটিভ কাজটা এটা কোত্থেকে আসলো? এই যে পানির ফোঁটাটা এই যে কাজটুকু করছে, ক্ষেত্রফল বৃদ্ধিতে এই যে কাজটা হয়েছে, তাহলে এই যে কাজটুকু হলো, তাহলে এই শক্তিটা কোত্থেকে আসলো? পানির ফোঁটার ভেতর থেকে আসলো। তুমি আমার কাজ করে দিছো 10 টাকার, প্লাস 10 টাকার কাজ করে দিছো। আমি বললাম এই কোত্থেকে করলা, কোত্থেকে করলা? তাহলে তোমার ভেতর থেকে করছো, তোমার শক্তি কমে গেছে। আমার কথা বুঝছো? তাহলে এই কাজটা পজিটিভ কাজ। তাহলে পানির ফোঁটা যখন একটা বড় ফোঁটা ভেঙে ছোট 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 ফোঁটায় পরিণত হয়েছে, তখন কাজটা হচ্ছে পজিটিভ। একটা বড় পানির ফোঁটা, একটা বড় পানির ফোঁটা যখন এরকম ছোট 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 পানির ফোঁটায় পরিণত হচ্ছে, ছোট 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 পানির ফোঁটায় পরিণত হচ্ছে, তখন কৃত কাজ পজিটিভ। W ইকুয়াল টু প্লাস 2.611 10 টু দি পাওয়ার মাইনাস 13, 2.611 10 টু দি পাওয়ার মাইনাস 13 জুল। এই যে কাজটা পজিটিভ কাজ হয়েছে, তার মানে কি? এই পানির ফোঁটাটার ভেতর থেকে শক্তি চলে গেছে, ভেতর থেকে শক্তি চলে গেছে। তাহলে এর অভ্যন্তরীণ শক্তি, তো এর অভ্যন্তরীণ শক্তিকে ধরো আমরা ইউ দিয়েই বললাম, তাহলে এর অভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পাইছে। কি আমার কথা বুঝছো? তাহলে এই ইউটা হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে, ইউটা হ্রাস পেয়েছে। কি ক্লিয়ার? বা তুমি এইভাবেও লিখতে পারো ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লু। তাহলে ডাব্লুটা তোমার এখানে পজিটিভ, তাহলে ডাব্লুটা পজিটিভ, তাহলে মাইনাস প্লাস ডাব্লু, ঠিক আছে? এটা প্লাস, তাহলে প্লাসে মাইনাসে, তাহলে এটা হবে মাইনাস, তার মানে এটা হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়েছে। তাহলে পানির ফোঁটা শক্তি হ্রাস পেয়েছে। এই শক্তি হ্রাস পাওয়া মানে তাপমাত্রা হ্রাস পাওয়া, শক্তি হ্রাস পেয়েছে মানে এর তাপমাত্রা হ্রাস পেয়েছে। এই যে পানির ফোঁটার আগে যখন তাপমাত্রা ছিল ধরো T1, আর যখন ছোট ছোট ফোঁটায় পরিণত হয়েছে তখন তাপমাত্রা হয়ে গেছে ধরো T2, তাহলে তাপমাত্রা পরিবর্তন হয়েছে। বা এই T1 T2 না লিখে θ1 θ2 লিখি, যে আগে যখন ছিল তখন θ1, পরবর্তীতে যখন তাপমাত্রা হয়েছে ছোট ফোঁটায় পরিণত হয়েছে তখন θ2 হয়েছে, তাহলে তাপমাত্রা হ্রাস পাইছে। তাহলে এই যে ইউ ইকুয়াল টু ms ডেল্টা থিটা, এই যে ডেল্টা থিটা, তাপমাত্রা হ্রাস পেয়েছে, তাপমাত্রা হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে। কি আমাদের কথা বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, তাহলে চলো এবার আমরা হিসাব নিকাশ করি যে তাপমাত্রা কতটুকু হ্রাস পেয়েছে সেটা হিসাব করব। তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লু, এটা লিখে ফেলবা। এই ইউ ইকুয়াল টু ms ডেল্টা থিটা, ms ডেল্টা থিটা মাইনাস ডাব্লু, ওইটুকু কিন্তু বোঝার জন্য লিখছি, ওইটুকু না লিখলেও চলবে, এখান থেকে হিসাব চলে আসবে। প্লাস 2.611 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13। এবার তাকাও, বোর্ডে তাকাও, দেখো দেখো আমরা ডেল থিটা তাপমাত্রা কতটুকু হ্রাস পেয়েছে এটা বের করবো। খুবই সামান্য, কিন্তু তাপমাত্রা হ্রাস খুবই সামান্য। তা আমরা এই ডেল্টা থিটাটা বের করব। তাহলে এম এর মানটা আমরা জানি, এস এর মান পানির 4200 আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ 4200, এটা আমরা জানি। এস 4200 জুল পার কেজি পার কেলভিন, এটা আমরা জানি। তাহলে এম এর মানটা বসাই দিব। এম তো দেওয়া নেই, পানির ফোঁটার ভর তো দেওয়া নেই। এম ইকুয়াল টু রো ভি, এম ইকুয়াল টু রো ভি। রো হচ্ছে আয়তন, সরি ঘনত্ব, ভি হচ্ছে আয়তন, 4/3 পাই বড় আর কিউব। অনেকে ভাই আমি ছোট আর কিউব দিতে পারি না, হ্যাঁ দিতে পারো। রো ইন্টু তোমার যদি মনে হয় 4/3 পাই ছোট আর কিউব দিবা, তাহলে এন দিয়ে গুণ দিবা,
ঠিক আছে, যার যেটা ভালো লাগে এখান থেকে যেটা নিয়ে করবো আর কি। তা আমি রো ইন্টু 4/3 পাই বড় আর কিউব দিলাম, ঠিক আছে। এম ইকুয়াল টু রো ভি এস ডেল থিটা মাইনাস 2.611 ইন্টু 10⁻⁻13। তাহলে রো 1000 4/3 পাই আর কিউব, আর এর মানটা কত ছিল বড় আর? বড় আর এর মানটা 5 ইন্টু 10⁻⁷। ওকে, 5 ইন্টু 10⁻⁷, তার কিউব এস 4200 গুণ ডেল থিটা ইকুয়াল টু মাইনাস 2.611 ইন্টু 10⁻⁻13। মানটা খুবই সামান্য আসবে, ডেল থিটা তাপমাত্রা পরিবর্তনটা খুবই সামান্য। দেখো এবার কত আসে, ঠিক আছে। হ্যাঁ, ওই যে কিউ বা ইউ যেটাই বলো না কেন, কেউ যদি এটাকে কিউ দিয়ে লিখবা কোনো সমস্যা নেই। তো এই কিউ বা ইউ এটা ইকুয়াল টু এমএস ডেল্টা থিটা। তাহলে মাইনাস 2.611 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 13 একে ভাগ 4200 দিয়ে ভাগ 1000 দিয়ে ভাগ 4/3 দিয়ে ভাগ 3.1416 আবার ভাগ 5 এক্সপোনেনশিয়াল ফাংশন মাইনাস 7 টু দি পাওয়ার 3। দেখো তো কত আসছে, দেখো তো মাইনাস 0.118 আসছে কিনা বলো, মাইনাস 0.118। এত কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস, পরিবর্তন সবসময় একই, 87 এত ডিগ্রি সেলসিয়াস, এটাই তাপমাত্রা পরিবর্তন, ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন। দেখো এটা আসছে কিনা, কি পারা যাবে? তাপমাত্রার হিসাব নিকাশটা বোঝা যাবে, তাপমাত্রার হিসাব নিকাশটা বোঝা যাবে, ঠিক ক্লিয়ার? একজন বলছে রিক্যাপ কেন রে ভাই, রিক্যাপ কেন করতে হবে? দেখো কৃত কাজটা হয়েছে, তো কৃত কাজটা কি কোত্থেকে হয়েছে? এই পানির ফোঁটার ভেতর থেকে শক্তি খরচ করে কাজটা হয়েছে। তাহলে পানির ফোঁটার থেকে যে শক্তিটা খরচ হয়েছে সেটা কি ইউ, পানির ফোঁটার ভেতর থেকে যে শক্তিটা খরচ হয়েছে সেটা হচ্ছে ইউ। তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লিউ, একটু আগে দেখালাম। এবার ডাব্লিউ এর মানটা বসাতাম, ইউ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা, এম ইকুয়াল টু রো ভি, আর এস এর মান পানির আপেক্ষিকতা 42। এই তো, ঠিক আছে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এই যে তাপমাত্রা কি পরিবর্তন হবে এটা মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তাপমাত্রা কি পরিবর্তন হবে এটা মনে রাখবা, তাহলেই হয়ে যাবে। ওকে, কথা বুঝছো? তাহলে এবার একটু বলো তো কি হবে, যে বড় ফোঁটা থেকে ছোট ছোট ফোঁটা, এমসিকিউতে আসে তো, বড় ফোঁটা থেকে ছোট ছোট ফোঁটায় পরিণত করলে পানি, বড় ফোঁটার তাপমাত্রা মানে পানির ফোঁটার তাপমাত্রা বাড়বে নাকি কমবে, কিভাবে আমরা হিসাব করব? তাহলে দেখো হিসাব করা খুবই সহজ। বড় ফোঁটা থেকে ছোট ছোট ফোঁটা যদি হয় তাহলে ক্ষেত্রফল বাড়বে, ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে কৃত কাজ হবে পজিটিভ, কৃত কাজ যদি পজিটিভ হয় তাহলে ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লু। তাহলে ডাব্লু যদি প্লাস হয়, ডাব্লু এর মান যদি আমরা প্লাস বসাই তাহলে মাইনাস ডাব্লু এর মানটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে ইউ হবে মাইনাস, ইউ যদি মাইনাস হয় তাহলে তাপমাত্রা হ্রাস পাবে, মুখস্থ করার দরকার নাই, তাপমাত্রা হ্রাস পাবে। তাহলে বড় ফোঁটার আদিতে কি ছিল? বড় ফোঁটা, তাহলে বড় ফোঁটার তাপমাত্রা হ্রাস পেয়ে ছোট ফোঁটা হবে, ঠিক আছে। বড় ফোঁটার তুলনায় ছোট ফোঁটার তাপমাত্রা হ্রাস পাবে, ডান। তাহলে এবার বলো যে ছোট ছোট ফোঁটা একত্রিত করে একটি বড় ফোঁটায় পরিণত করা হলো, তাহলে কি হবে? বলো কি হবে? ছোট ফোঁটা বড় ফোঁটা, ছোট ছোট ফোঁটা মিলে যদি বড় ফোঁটায় পরিণত করা হয় তাহলে ক্ষেত্রফল তো কমে আসবে, ক্ষেত্রফল কমে আসলে তো কৃত কাজ হয় নেগেটিভ। এবার ইউ ইকুয়াল টু মাইনাস ডাব্লু, তাহলে মাইনাস ডাব্লু হচ্ছে মাইনাস, বসালাম মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে ইউ যদি প্লাস হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এই ক্ষেত্রে যখন ছোট ছোট ফোঁটা থেকে বড় ফোঁটায় পরিণত হবে, তখন ছোট ফোঁটার তাপমাত্রা ছোট ফোঁটা থেকে বড় ফোঁটা হবে, তাহলে ছোট ফোঁটা থেকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বড় ফোঁটায় পরিণত হবে, অর্থাৎ ছোট ফোঁটার তুলনায় বড় ফোঁটার তাপমাত্রা বৃদ্ধি পাবে, ছোট ফোঁটার তুলনায় বড় ফোঁটার তাপমাত্রা
বেশি হবে। বলো এগুলা কি মুখস্থ করা মানে বুঝে লেখা যাবে নাকি মুখস্থ করতে হবে? ঠিক আছে, বলো সোয়েব সান্ডা, বলো সোয়েব সান্ডা, বলো বুঝে লিখবো। গুড, ওকে, তাহলে চলো এবার সামনে আগাই। একটি সাবান পানির বুদবুদের ব্যাসার্ধ 2 মিলিমিটার থেকে বাড়িয়ে 4 মিলিমিটার করতে কৃত কাজ কত হবে? ছোট কোশ্চেন। সাবান পানির ক্ষেত্রে পৃষ্ঠটান 0.032 নিউটন পার মিটার, এটা দেওয়া আছে। একটা সাবান পানির বুদবুদের ব্যাসার্ধ 2 মিলিমিটার থেকে বাড়িয়ে 4 মিলিমিটার করতে হবে। এর জন্য কৃত কাজ কত, বলো পারা যাবে কিনা? ঠিক আছে, এই যে সাবান পানির বুদবুদ, এটাকে বড় করব। ঠিক আছে, কিভাবে বড় করতে পারি? ওই যে বলছিলাম, ধরো এর মধ্যে একটা স্ট্র দিয়ে ফু দিছো, ঠিক আছে, স্ট্র দিয়ে ফু দিছো, তাহলে ফু দিলে বড় হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ আগে ছিল কত? 2 মিলিমিটার, ব্যাসার্ধ এখন কত? 4 মিলিমিটার। তাহলে ব্যাসার্ধ 2 থেকে 4 মিলিমিটার করতে কৃত কাজ, বলো পারা যাবে কিনা? দ্রুত করো। কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু ই ইন্টু ডেল এ। ই এর জায়গায় টি, ডেল এ মানে এ টু মাইনাস এ ওয়ান। তাহলে টি এ টু 4 পাই R2 স্কোয়ার মাইনাস 4 পাই R1 স্কোয়ার। ওকে, এবার 4 পাই কমন নিয়ে নাও, শেষ। বলো হবে? বলো বলো বলো, কোথায় ভুল করেছি? ইয়েস, 2 দিয়ে গুণ। এটা বুদবুদ বললেই দুইটা পৃষ্ঠ, একটা, তাহলে 2 দিয়ে গুণ, তাহলে 8 পাইটি 4 দুগুণে 8, 8 পাই বাইরে আসলো, টি R2 স্কোয়ার মাইনাস R1 স্কোয়ার। এবার খালি মান বসে দেওয়া, 8 পাই, টি এর মান 0.032, R2 স্কোয়ার, R2 এর মান 4 মিলিমিটার, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 তার স্কোয়ার, R1 2 মিলিমিটার, তাহলে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 তার স্কোয়ার। বক্স, কৃত কাজ এত চল। ওকে, আচ্ছা, এবার বলা হচ্ছে একটি সাবান বুদবুদের ব্যাসার্ধ আর এর জন্য কৃত কাজ ডাব্লু। তাহলে এই বুদবুদের ব্যাসার্ধ √3R করতে কতটুকু বেশি কাজ করতে হবে, আর কতটুকু বেশি কাজ করতে হবে। একটা এমসিকিউ, ধরো 4W, 8W, 2W। আমি উত্তর জানি না, সো এই কারণে যদি এর মধ্যে না পড়ে তাহলে আর একটা উত্তর হচ্ছে না। বলো তো, করো তো এটা। ব্যাসার্ধ যখন আর, তখন কৃত কাজ ডাব্লু, অর্থাৎ একেবারে শূন্য থেকে ব্যাসার্ধ করা হয়েছে আর। হ্যাঁ, যখন ব্যাসার্ধ আর, এই আর ব্যাসার্ধের একটা বাবল, একটা বায়ু বুদবুদ, একটা সাবান বুদবুদ আর ব্যাসার্ধের, এই বাবলটাকে তৈরি করতে কৃত কাজ ডাব্লু বলছে, ডাব্লু, এই যে ডাব্লু। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এটার জন্য কি লিখবো? অনেকে বলতে ভাই ব্যাসার্ধ বায়ু বুদবুদের ব্যাসার্ধ এত, এর জন্য কৃত কাজ, আর এর জন্য, আর কত থেকে করা হয়েছে? শূন্য থেকে। আগে কিছুই ছিল না, ঠিক আছে, আগে কিছুই ছিল না, তুমি শূন্য থেকে করতেছো, শূন্য থেকে ফু দিয়ে বড় করছো।
তাহলে এর জন্য কি হবে? তাহলে এর জন্য হচ্ছে এই যে টি ইন্টু ডেল এ ক্ষেত্রফল, ক্ষেত্রফলের পরিবর্তন। তো ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে এর এর ক্ষেত্রফল, আগে তো 0 ছিল ক্ষেত্রফল। তাহলে টি ইন্টু ডেল এ মানে 4 পাই বড় আর স্কোয়ার, যেহেতু বুদবুদ গুণ 2, তাহলে 8 পাই টি আর স্কোয়ার। এটা হচ্ছে আদিতে। এইবার আসো এটার থেকে ক্ষেত্রফল বাড়াবো। এবার ক্ষেত্রফল এবার বাড়বে, ব্যাসার্ধ এবার বাড়বে। ব্যাসার্ধ এবার কত হবে? √3r হবে, √3r করতে। তাহলে এটা থেকে এটা করব, তাহলে এটা আমার আদি, এটা আমার শেষ। এটা থেকে এটা করতে কৃত কাজ, ঠিক আছে? তাহলে ওই বুদবুদের ব্যাসার্ধ এত করতে কৃত কাজ কত হবে? তাহলে আসো কৃত কাজ কত হয় দেখি। তাহলে এবার এই ক্ষেত্রে কৃত কাজ, ধরো এটাকে ডাব্লু প্রাইম বললাম, তাহলে কি লিখবো বলো? কি লিখবো? টি ইন্টু ডেল এ, তাহলে টি ইন্টু ডেল এ A2 মাইনাস এটা A1, এটা A1। তাহলে টি ইন্টু A2 হচ্ছে 4 পাই, এই একবার লিখি 8 পাই √3r তার স্কোয়ার মাইনাস A1 8 পাই আর স্কোয়ার। তাহলে কত থাকে ভাই? এর যদি স্কোয়ার করা হয় 3 3 × 24, তাহলে টি ইন্টু 3 × 24 পাই আর স্কোয়ার, 24 বিয়োগ 8, 24 বিয়োগ 8 16, 24 বিয়োগ 8 16, তাহলে 16 পাই টি আর স্কোয়ার, 16 পাই টি আর স্কোয়ার, তাই না? 8 3 × 24, 24 বিয়োগ 8, হ্যাঁ 16 পাই টি আর স্কোয়ার। তাহলে কতটুকু বেশি কাজ করতে হবে? কতটুকু বেশি কাজ করতে হবে? তাহলে ডেল ডাব্লু কতটুকু বেশি? ডাব্লু প্রাইম মাইনাস আগে ডাব্লু, তাহলে ডাব্লু প্রাইম হচ্ছে 16 পাই টি আর স্কোয়ার মাইনাস ডাব্লু, বা এইভাবে লিখি, একবার উত্তর চলে আসবে। উত্তর যেহেতু ডাব্লু দেওয়া আছে, দেখো 8 পাই টি আর স্কোয়ার, এইটা মানে ডাব্লু। তাহলে 16কে ভেঙে 2 গুণ 8, 8 পাই টি আর স্কোয়ার লেখা যায়। এটা 16, 8 দুগুণে 16, তাহলে 8 দুগুণে 16, এইটা মানে কত? এইটা মানে হচ্ছে এই যে ডাব্লু, তাহলে 2 ইন্টু ডাব্লু, বোঝা গেছে? 2 ইন্টু ডাব্লু, তাহলে ডেল ডাব্লু প্রাইম মাইনাস ডাব্লু কত? তাহলে 2w মাইনাস ডাব্লু, তাহলে অ্যান্সার হচ্ছে নান, অ্যান্সার হচ্ছে ডাব্লু। কি বোঝা গেছে? আব্দুল্লাহ আল তামিম বলছে রিপিট করতে। এই কেন রিপিট করব বলো? ডাব্লু প্রাইমটা আরেকবার কি পড়ো তাহলে? ওই এই বুদবুদের ব্যাসার্ধ এত করতে কতটুকু বেশি কাজ করতে হবে? তাহলে এটা আদি, এটা শেষ, এটা থেকে এটা করব কতটুকু কাজ করতে হবে? কি কথা বুঝছো? এটা থেকে এটা করব কতটুকু কাজ করতে, ও সরি একটু ভুল করছি তো রে ভাই, ভুল করছি তো। এই বিয়োগটা তো দেওয়া লাগবে না, অলরেডি তো আমরা বিয়োগ দিয়ে দিছি না, এই যে বিয়োগ দিয়ে দিছি তো, সরি 2w অ্যান্সার, 2w অ্যান্সার তো 2w, বিয়োগ তো আর করতে হবে না। এই বুঝছো? বলো, বিয়োগ অলরেডি করে ফেলছি তো। আচ্ছা আরেকবার বলি, দেখো বলছে আর ব্যাসার্ধের বুদবুদের জন্য কৃত কাজ ডাব্লু, তাহলে ডাব্লু ইকুয়াল টু টি ইন্টু ডেল এ। আর ব্যাসার্ধ, তা আগে কি ছিল? আগে কোনো ব্যাসার্ধ ছিলই না, আর ব্যাসার্ধের বাবল আমি তৈরি করছি, তার জন্য কৃত কাজ ডাব্লু। তাহলে টি ইন্টু ডেল এ, তো ডেল এ কি 4 পাই আর স্কোয়ার গুণ 2, 2টা পৃষ্ঠ, তাহলে 8 পাই টি আর স্কোয়ার থাকলো। এবার এটা থেকে এটা করতে কৃত কাজ কত, যে কতটুকু বেশি কাজ করতে হবে? তাহলে এটা থেকে এটা করতে, এটা আমার আদি, এটা আমার শেষ, আদি শেষ। তাহলে শেষ ক্ষেত্রফলটা বসালাম, আদি ক্ষেত্রফলটা বসালাম, বিয়োগ করলাম, বিয়োগ করে কৃত কাজ বের করলাম। দেখো কেউ চাইলে অর এভাবেও করতে পারে, অর ধরো এর ব্যাসার্ধ কত? আর, এটার ব্যাসার্ধ √3r, তাহলে এর জন্য কৃত কাজ ডাব্লু1 বললাম, বা ডাব্লুই বলি, এটার জন্য কৃত কাজ এটাকে ডাব্লু1ই বলি। তাহলে ডাব্লু1 ইকুয়াল টু টি ইন্টু ডেল এ, তাহলে টি ইন্টু ডেল এ মানে আগে 0ই ছিল, তাহলে টি 8 পাই আর স্কোয়ার মাইনাস 0, তাহলে 8 পাই টি আর স্কোয়ার, এটার মান হচ্ছে ডাব্লু। এবার আসো দ্বিতীয় ক্ষেত্রে, এইখানে যদি কৃত কাজ বের করি, ধরো ডাব্লু2, তাহলে টি ইন্টু ডেল এ,
তাহলে টি ইন্টু ডেল এ হচ্ছে, ধরো আমি 0 থেকে √3r বানাবো, 0 থেকে √3r, তাহলে 8 পাই √3r তার স্কোয়ার, 8 পাই √3r তার স্কোয়ার -0। তাহলে 3 8 24, 24 পাই টি আর স্কোয়ার, এটা হচ্ছে W2। কি ক্লিয়ার? এবার 24 পাই, তাহলে এখানে 8 আছে, তাহলে 3 8 24, 3 8 পাই টি আর স্কোয়ার, তাহলে এটা 3W। এই যে দেখো 8 পাই টি আর স্কোয়ার মানে W, তাহলে 3 8 24, 3কে রাখলাম, 8 পাই টি আর স্কোয়ার, দ্যাট ইজ 3W। তাহলে কতটুকু কাজ করতে হবে? ডেল W, এই ডেল W ইকুয়াল টু W2 মাইনাস W1, তাহলে 3W মাইনাস W, দ্যাট ইজ 2W। বোঝা গেছে? এই ক্ষেত্রেও হিসাব করা যাবে, ঠিক আছে? এই ক্ষেত্রেও হিসাব করা যাবে, বুঝতে পারছো? ওকে, গুড। এই কি হয়েছে? এবার আসো আমরা একটা নতুন টপিক পড়ব। টপিকটার নাম হচ্ছে কৈশিকতা, ক্যাপিলারিটি। কৈশিকতা, কৈশিক নল, সরু কাচের নল, 2 মুখ খোলা সরু কাচের নলকে বলা হচ্ছে কৈশিক নল। কৈশিক নল তুমি যদি তরলের মধ্যে নিমজ্জিত করো, ধরো একটা পাত্রে একটা বালতিতে পানি আছে, তার মধ্যে একটা সরু কৈশিক নলকে নিমজ্জিত করলে দেখবা সরু কৈশিক নল বেয়ে পানি তরল উপরের দিকে উঠে আসবে। তো কৈশিক নল বেয়ে, সরু কৈশিক নল বেয়ে তরলের পানির উপরে উঠা বা নিচে নামা, পানির উপরে ওঠা বা তরলের নিচে নামা, কৈশিক নল বেয়ে পানির ঊর্ধ্ব আহরণ বা নিম্ন আহরণ, এই ঘটনাটাকেই বলা হয় কৈশিকতা। তো এই কৈশিকতার সাথে আর একটা জিনিস ওতপ্রোতভাবে জড়িত, কৈশিকতা ও স্পর্শকোণ। স্পর্শকোণ, আমি তোমাকে আগে একটু স্পর্শকোণের ধারণা দিই। স্পর্শকোণ কি, কাকে বলে? আগে সংজ্ঞাটা একটু লিখি। কঠিন ও তরলের সংস্পর্শ তলে, কঠিন ও তরলের সংস্পর্শ তলে, সংস্পর্শ তলে তরল বক্রপৃষ্ঠে স্পর্শ বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে, স্পর্শ বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে তা তরলের মধ্য হতে, তা তরলের মধ্য হতে, তা তরলের মধ্য হতে কঠিনের সাথে, তা তরলের মধ্য হতে কঠিনের সাথে যে কোণ তৈরি করে, যে কোণ তৈরি করে তাকে স্পর্শকোণ বলে। ঠিক আছে, তাকে স্পর্শকোণ বলে। আসো একটু বুঝি। ধরো একটা কাচের পৃষ্ঠ নিবা, একটা পরিষ্কার কাচের পাত্র, তার উপরে 1 ফোঁটা পানি রাখবা, 1 ফোঁটা পানি, দেখবা ওই 1 ফোঁটা পানি এরকম হয়ে আছে, দেখে দেখো ডাইনিং টেবিলে কাচের পৃষ্ঠে 1 ফোঁটা পানি রাখবা, দেখবা এরকম হয়ে আছে। এবার সংজ্ঞা কি লিখছি? অনেক সংজ্ঞা ভাই তো মাথার উপর দিয়ে গেল, যাক মাথার উপর দিয়ে কেন, ছাদের উপর দিয়ে যাক। তুমি আসো এখানে দেখো, কাচের পৃষ্ঠে 1 ফোঁটা পানি রাখছো, তাহলে কঠিন এবং তরলের সংস্পর্শ বিন্দুতে, এই যে সংস্পর্শ বিন্দু, এখানে তরল বক্রপৃষ্ঠে, এই যে তরলের যে বক্রপৃষ্ঠ দেখো একটু বক্র হয়ে আছে না, এই তরল বক্রপৃষ্ঠে একটা স্পর্শক অঙ্কন করলাম, একটা স্পর্শক অঙ্কন করবা। সেই স্পর্শকটা তরলের মধ্য থেকে কঠিনের সাথে যে কোণ তৈরি করে, এই কোণ, এটাকেই বলা হচ্ছে স্পর্শকোণ। উত্তর হচ্ছে না, এটা স্পর্শকোণ না। কি বলা হয়েছে? কোত্থেকে কোণটা তৈরি করবে? তরলের ভেতর থেকে কঠিনের সাথে। এই স্পর্শকটা তরলের ভেতর থেকে কঠিনের সাথে যে কোণ তৈরি করবে, স্পর্শকটা তরলের ভেতরের থেকে কঠিনের সাথে যে কোণ তৈরি করে, এই যে কোণটা, এই কোণটাকেই বলা হচ্ছে স্পর্শকোণ থিটা। কথা কি বুঝতে পেরেছ? স্পর্শকোণটা কি? স্পর্শকোণটা কি তুমি দেখবা স্পর্শকোণ বোঝানোর জন্য আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। তুমি দেখবা, মনে করো একটা কাচের পাত্র কিন্তু, হ্যাঁ, অন্য কোনো না, একটা কাচের পাত্র,
এই কাচের পাত্রের মধ্যে পানি নিবা, কাচের পাত্রের মধ্যে পানি নিবা। এবার পানি নিয়ে তুমি পানির পৃষ্ঠটাকে একটু খুব ভালো করে অবজার্ভ করে দেখবা দুইটা কোণায়, ঠিক আছে, দুইটা কোণার দিকে খুব অবজার্ভ করে দেখবা। অবজার্ভ করে দেখলে দেখবা পানির পৃষ্ঠটা এরকম হয়ে আছে। কি তাই কি না বলো, ইয়েস অর নো? ইয়েস অর নো? পানির পৃষ্ঠটাকে খুব ভালো করে যদি অবজার্ভ করো দেখবা পানির পৃষ্ঠটা এরকম হয়ে আছে। বলো এরকম হয়ে আছে কিনা? খেয়াল করো নাই? সি সি সি, আজকে আজকে গিয়ে একটা কাচের গ্লাসে পানি ঢালো, কাচের গ্লাসে পানি ঢালো, ঢেলে দেখো, খেয়াল করো নাই? তাহলে এবার দেখো কঠিন এবং তরলের সংস্পর্শ তলে, এই যে সংস্পর্শ তল, এই যে সংস্পর্শ তলে তরল বক্র পৃষ্ঠে স্পর্শ বিন্দুতে একটা স্পর্শক আঁকবা। স্পর্শ বিন্দু কোথায়? এই যে কঠিনের সাথে তরল, এই যে যেখানে স্পর্শ করছে সেখানে। তাহলে স্পর্শ বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করবা, তরল বক্র পৃষ্ঠে একটা স্পর্শক অঙ্কন করবা। তো তরল বক্র পৃষ্ঠে এই যে স্পর্শক অঙ্কন করলাম, সেই স্পর্শকটা তরল বক্র পৃষ্ঠে অঙ্কিত স্পর্শকটা কি কি করবে? কঠিনের সাথে যে কোণ তৈরি করবে। হয়েছে? বলো হয়েছে? কঠিনের সাথে যে কোণ তৈরি করবে। হয়েছে? নো, এটা তো বাইরের দিক থেকে। কি করতে হবে? তরলের ভেতরের দিক থেকে যে কোণ তৈরি করবে, তরলের ভেতরের দিক থেকে যে কোণ তৈরি করবে, এই যে এটাই হচ্ছে স্পর্শ কোণ। স্পর্শ কোণ, কথা বোঝা গেছে? এটাই হচ্ছে স্পর্শ কোণ। তুমি অনেক সময় তুমি কাচের পাত্রে, কাচের পৃষ্ঠে পারদ নিয়ে দেখবে। এটা তো আমরা পানি নিলাম, এবার সব পারদ নিব। আগে নিছিলাম পানি, এটা কাচের পাত্রের মধ্যে পানি, পানি। এবার কাচের পাত্রে পারদ নিবা, পারদ মার্কারি নিয়ে দেখবা। মার্কারি যদি তুমি কাচের পৃষ্ঠে রাখো না, দেখবা এরকম গোল গোল হয়ে থাকবে এরকম। পানি যেমন কাচের সাথে একটা লেপ্টে থাকে, দেখবা পারদ এরকম লেপ্টে থাকবে না। পারদ দেখছো থার্মোমিটার ভেঙে গেলে পারদ বের হয়, দেখছো কখনো? পারদ দেখবা কাগজের পৃষ্ঠের উপর দিয়ে গোল গোল উড়ে বেড়াইতে, মানে গড়াই বেড়াইতেছে, ঠিক আছে? তাহলে পারদটা থাকবে এরকম। বা যদি একটু ভারী, মানে আরেকটু বেশি বড় একটা ফোঁটা নাও, তাহলে বড় একটা ফোঁটা নিলে দেখবা এরকম হয়ে আছে, এই যে এরকম হয়ে আছে বড় একটা ফোঁটা নিলে। এটা হচ্ছে পারদের গোলা। এবার আসো কঠিন ও তরলের সংস্পর্শ তলে, কঠিন ও তরলের সংস্পর্শ বিন্দুতে, এই যে সংস্পর্শ বিন্দু এখানে, এই যে কন্টাক্ট পয়েন্ট, এই যে কন্টাক্ট পয়েন্ট, তরল বক্রপৃষ্ঠে একটা স্পর্শক অঙ্কন করলাম, ঠিক আছে? এই পাশেও আঁকতে পারি, এই পাশেও আঁকতে পারি স্পর্শক। তরল বক্রপৃষ্ঠে একটা স্পর্শক অঙ্কন করলাম, এই যে স্পর্শক। সেই স্পর্শকটা কঠিনের সাথে যে কোণ তৈরি করবে। হয়েছে? না, কোত্থেকে? তরলের ভেতর থেকে যে কোণ তৈরি করবে, তরলের ভেতর থেকে এই যে কোণটা তৈরি করবে, এই কোণটাই হচ্ছে স্পর্শ কোণ। এই ক্ষেত্রে স্পর্শ কোণটা দেখো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। এই ক্ষেত্রে স্পর্শ কোণটা স্থূলকোণ। এই কোণটাই হচ্ছে স্পর্শ কোণ। এবার কি? এবার কাচের পৃষ্ঠের উপর কি রাখা হয়েছে? মার্কারি, পারদ। কাচের পৃষ্ঠের উপর মার্কারি বা পারদ রাখা হয়েছে। তারপরে তুমি যদি একটা কাচের পাত্রে তুমি যদি পারদ নাও, এটা কাচ পাত্র, তুমি যদি একটা কাচ পাত্রে পারদ নাও, পারদ নিলে কেমন দেখতে পারবা? পারদ নিলে দেখতে পারবা পারদের পৃষ্ঠটা খুব ভালো করে খেয়াল করবা। এবার মধ্যে পারদ রাখছো, পারদ রাখতে দেখতে পারবা পারদের পৃষ্ঠটা এরকম হয়ে আছে, এই যে পারদের পৃষ্ঠটা এরকম হয়ে আছে। দেখো খুব ভালো করে লক্ষ্য করে দেখো, পানি যেমন কাচের সাথে উঠে আসতে চায়, আর পারদ হচ্ছে না, কাচের সাথে উঠে আসবো না, কাচের সাথে উঠে আসতে চায় না, লিপ্টে থাকতে চাই পারদের মধ্যেই, ঠিক আছে? পারদের মধ্যে গাপচি মেরে থাকতে চাই। তাহলে এবার এর মধ্যে কি রাখা হয়েছে? পারদ। পারদ কোথায়? কাচের পাত্রে, কিন্তু অবশ্যই কাচের পাত্রে, কাচার পারদ। এবার বলো, এবার আসো কঠিন এবং তরলের সংস্পর্শ বিন্দু, এই যে সংস্পর্শ বিন্দু, এই যে সংস্পর্শ বিন্দু। তাহলে কন্ট্যাক্ট পয়েন্টে তরল বক্রপৃষ্ঠে একটা স্পর্শক অঙ্কন করলাম। সেই স্পর্শক কঠিনের সাথে যে কোণ, নো, কঠিনের সাথে যে কোণ সেটা না, তরলের ভেতর থেকে কঠিনের সাথে যে কোণ, তরলের ভেতর থেকে কঠিনের সাথে যে কোণ তৈরি করে, এই যে এই কোণটাই হচ্ছে স্পর্শ কোণ। বোঝা গেছে? এই কোণটাই হচ্ছে স্পর্শ কোণ। এই ক্ষেত্রে দেখো এই যে কোণটা, পারদ যখন, কাজ আর পারদ যখন, তখন থেটাটা স্থূলকোণ, স্থূলকোণ। আর যখন
কাঁচ আর পারদ, তখন থেটাটা সূক্ষ্মকোণ। এই যে থেটাটা, এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, ঠিক আছে। এবং এখানে এই যে যখন পারদ এবং কাঁচ, তখন স্পর্শকোণটা স্থূল, স্থূল। আর যখন পানি এবং কাঁচ, তখন স্পর্শকোণটা দেখো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ। এবার কথা হচ্ছে এই যে স্পর্শকোণের ব্যাপারটা বুঝলাম। এবার স্পর্শকোণ কেন এক ক্ষেত্রে সূক্ষ্মকোণ, কেন এক ক্ষেত্রে স্থূলকোণ, এরকম কেন হইতেছে, ঠিক আছে, কেন এরকম হইতেছে? এটা হইতেছে ওই যে আমরা গত ক্লাসে শিখছিলাম অ্যাডহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্সের জন্য। কোহেসিভ ফোর্স কি বলো দেখি, কোহেসিভ ফোর্স কি আর অ্যাডহেসিভ ফোর্স কি? আসক্তি আর সংশক্তি। অ্যাডহেসিভ ফোর্স মানে আসক্তি, এটা হচ্ছে ভিন্ন ভিন্ন পদার্থের মলিকিউল, তাদের মধ্যে যে আকর্ষণ, ভিন্ন ভিন্ন ডিফারেন্ট মলিকিউলের মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে অ্যাডহেসিভ বা আসক্তি। আর সংশক্তি হচ্ছে একই পদার্থের মলিকিউলগুলোর মধ্যে যে আকর্ষণ, পানির অণুর সাথে পানির অণু, পারদের অণুর সাথে পারদের অণু, কাচের অণুর সাথে কাচের অণু, তাদের মধ্যে যে আকর্ষণটা, সেটা হচ্ছে সংশক্তি বা কোহেসিভ ফোর্স। তো এই যে সূক্ষ্মকোণ স্থূলকোণ কন্ট্যাক্ট মানে কন্ট্যাক্ট অ্যাঙ্গেলটা হইতেছে, এটা এই আসক্তি সংশক্তির কারণে, আসক্তি এবং সংশক্তির কারণে। দেখো আসক্তি, আসক্তি বা অ্যাডহেসিভ ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স, এটা হচ্ছে আসক্তি হচ্ছে ডিফারেন্ট মলিকিউলগুলার মধ্যে, মলিকিউলগুলার মধ্যে আকর্ষণ, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট মলিকিউলগুলোর মধ্যে আকর্ষণ। যেমন ধরো ধরো এম দিয়েই বুঝালাম, ধরো মলিকিউল এম, ধরো পানির একটা মলিকিউল এবং গ্লাসের একটা মলিকিউল, ডিফারেন্ট ডিফারেন্ট। গ্লাস মানে কাচের, কাচের একটা মলিকিউল, পানির একটা মলিকিউল, বা পানির একটা মলিকিউল, বাতাসের একটা মলিকিউল, এদের মধ্যে যে ফোর্সটা, এদের মধ্যে যে ফোর্সটা, সেই ফোর্সটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, ঠিক আছে, সেই ফোর্সটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। এবার আসো সংশক্তি কি? সংশক্তি বা কোহেসিভ ফোর্স, কোহেসিভ ফোর্স, এটা হচ্ছে সেম মলিকিউলগুলা, সেম পদার্থের মলিকিউল মধ্যে আকর্ষণ। যেমন ধরো মার্কারির সাথে মার্কারি, ঠিক আছে, মার্কারির সাথে মার্কারি, ধরো মলিকিউল মার্কারি, তারপরে মলিকিউল মার্কারি, বা গ্লাসের সাথে গ্লাস, বা ওয়াটারের সাথে ওয়াটার, এমডব্লিউ এমডব্লিউ, কোহেসিভ ফোর্স, সিও দিয়ে লিখলাম। কি ক্লিয়ার? বুঝতে পারছো? এইবার আসো, এইবার ব্যাখ্যা করি কেন এইটা হইতেছে। দেখো যখন কাচের সাথে, কাচের পাত্রে, এই যে কাচের পাত্র, কাচের পাত্রে যখন পানি আছে, পানি, তখন পানি কাচের সাথে যেন উঠে আসতে চাইতেছে, পানি কাচের সাথে যেন উঠে আসতে চাইতেছে, পানি, ঠিক আছে। তো পানি এবং কাচের ক্ষেত্রে দেখো, কাচ, গ্লাস এবং ওয়াটার, তো গ্লাস এবং ওয়াটারের ক্ষেত্রে, এই ক্ষেত্রে অ্যাডহেসিভ ফোর্সটা কোহেসিভ ফোর্সের চেয়ে বেশি, ঠিক আছে, মায়ের চেয়ে মাসির দরদটা বেশি। অ্যাডহেসিভ ফোর্স মানে কাচের সাথে পানির, এই যে কাচের, কাচ, কাচ, তার সাথে যে পানির অণুর মলিকিউলগুলো আছে, এদের মধ্যকার আকর্ষণটা পানির অণুর সাথে পানির অণুর আকর্ষণ, অর্থাৎ কোহেসিভ ফোর্স, তার তুলনায় বেশি। আমি লিখে দিচ্ছি তাহলে, গ্লাসের সাথে ধরো এফ, এফ গ্লাসের সাথে ওয়াটার, তো এটা কি ফোর্স? অ্যাডহেসিভ ফোর্স। ইজ গ্রেটার দেন, ইজ গ্রেটার দেন এফ ওয়াটারের সাথে ওয়াটার। অর্থাৎ এখানে একটা মলিকিউল আছে, চিন্তা করো ভালো করে বুঝবে। এবার এখানে একটা ধরো পানির অণু আছে, সেই পানির অণুটাকে, পানির অণু এদিকে টানতেছে, আর এই যে গ্লাস, এই গ্লাস তার দিকে টানতেছে, গ্লাসের দিকে টানতেছে, ঠিক আছে, গ্লাস উপরের দিকে টানতেছে না, এই গ্লাস গ্লাসের সাথে, এই যে গ্লাসের সাথে টানতেছে, গ্লাসের দিকে টানতেছে। তাহলে পানির অণু পানির অণুর দিকে টানতেছে, আর কাঁচ ওই পানির অণুটাকে, এই যে এখানে যে পানির অণুটা আছে তাকে কাচের দিকে টানতেছে। তো এই যে কাচের দিকে টানতেছে, এই যে অ্যাডহেসিভ ফোর্সটা, এটা কোহেসিভ ফোর্স পানির সাথে পানির অণুর আকর্ষণের তুলনায় এখানে বেশি, কাঁচ আর পানির ক্ষেত্রে, কাঁচ এবং পানির ক্ষেত্রে এটা বেশি।
তাহলে কাঁচ এবং পানির ক্ষেত্রে গ্লাসের সাথে কাচের যে বলটা, মলিকুলের যে ফোর্সটা, সেটা ওয়াটারের সাথে ওয়াটার মলিকুলের ফোর্সের চেয়ে বেশি। তার মানে অ্যাডহেসিভ ফোর্স কোহেসিভ ফোর্সের তুলনায় বেশি। তো এই কারণে যখন কোহেসিভ ফোর্সটার তুলনায় অ্যাডহেসিভ ফোর্সটা বেশি, তো কাচের সাথে পানি উঠে আসতে চায়, ব্যাপারটা এরকম উঠে আসতে চাই, ব্যাপারটা এভাবে বুঝো। তাহলে যখন এরকম উঠে আসতে চাইবে তখন এই যে কোনটা কেমন কোণ হয়ে যাবে, সূক্ষ্ম কোণ হয়ে যাবে। তাহলে সেই সকল ক্ষেত্রে থিটা হবে, স্পর্শকোণ হবে সূক্ষ্মকোণ, স্পর্শকোণ হবে থিটা হবে সূক্ষ্মকোণ। 2 মার্কের কোশ্চেন আসে, দেখো 2 মার্কের কোশ্চেনের ব্যাখ্যা এখান থেকে দিয়ে দিচ্ছি। যে একটা কাঁচ, ধরো একটা কাচের প্লেট, এটাকে পানিতে ডুবাবা, পানিতে ডুবালে কি ভেজা থাকে না নাকি শুকনা থাকে? বলো, ভেজা থাকে নাকি শুকনা থাকে? ভেজা থাকে। কেন? কারণ যখন তুমি কাচের প্লেটটাকে পানিতে ডুবাইছো, তখন ওই কাচের প্লেটের সাথে যে পানির অণুগুলা সংস্পর্শে আসছে, সেই পানির অণুগুলা বেশি আকর্ষণ বল অনুভব করছে কাচের অণুর সাথে পানির অণুর তুলনায়। এই কারণে পানির অণু ছেড়ে উপরে উঠে আসতেছে, কাচের সাথে উপরের দিকে উঠে আসতেছে, বুঝছো? তাহলে কাচের উপর যদি পানি পড়ে, তাহলে পানি কিন্তু কাচকে ভিজাই দিচ্ছে, কারণ এই ক্ষেত্রে অ্যাডহেসিভ ফোর্সটা কোহেসিভ ফোর্সের চেয়ে বেশি। কিন্তু এমনও কিছু আছে যাকে পানি ভেজায় না, কি? যেমন কচুর পাতা। 2 মার্কের প্রশ্নে এই অধ্যায়ে আছে, 2 মার্কের প্রশ্নে আসে যে বৃষ্টির পানি আম পাতাকে ভেজায়, কচুর পাতাকে ভেজায় না কেন? এই তো এই কারণে, আম পাতার উপর যখন পানি পড়ে, তাহলে আম পাতার সাথে পানির অণুর যে আকর্ষণ অ্যাডহেসিভ ফোর্সটা, সেটা পানির অণুর সাথে পানির অণুর তুলনায় বেশি। এই কারণে আম পাতা পানির অণুকে টেনে রাখে, পানির অণু আম পাতাকে ভিজাই দিয়ে চলে যায়। কিন্তু কচুর পাতার উপর যখন পানি পড়ে, তখন দেখবা পানি গড়াই পড়ে যায়। কিছু কিছু ক্ষেত্রে কচুর পাতা ভেজে, হ্যাঁ, একেবারে ভেজে না তা না, কিছু কিছু ক্ষেত্রে ভেজে। কিন্তু আমরা দেখছি ছোটবেলায়, ধরো যারা গ্রামে ট্রামে আসো তারা দেখছো বৃষ্টির পানি যখন কচুর পাতায় পড়ে তখন টুপ করে গড়ায় পড়ে যায়, তাই না? তো কেন কচুর পাতাকে ভেজায় না কেন? কারণ কচুর পাতার ক্ষেত্রে পানির অণুর সাথে পানির অণুর আকর্ষণটা এটা বেশি, কচুর পাতার সাথে পানির অণুর আকর্ষণের তুলনায়, অর্থাৎ ওখানে কোহেসিভ ফোর্সটা বেশি। তাহলে যখন কোহেসিভ ফোর্সটা বেশি থাকবে তখন তরলের সাথেই থাকতে চাই, তরল কারোর সাথে মিশতে চায় না। এই কারণে যার সাথে মানে মিশতে যেহেতু চায় না, সুতরাং ভিজাবে না। কি ক্লিয়ার? তো এগুলো কিন্তু 2 মার্কের প্রশ্নের জন্য লাগে, তো বই থেকে একটু পড়বা। এইবার আসো, ধরো একটা কাচের পাত্রে পারদ রাখা হয়েছে। এই যে পারদ, তুমি কাচের পাত্রে পারদ রাখার পরে পারদের মধ্যে হাত দিবা বা একটা কিছু দিবা, দিয়ে উঠাবা, উঠা দেখবা শুকনা। কেন ভেজায়নি? কেন? কারণ পারদের সাথে পারদের অণুর আকর্ষণ বেশি, কোহেসিভ ফোর্সটা বেশি অ্যাডহেসিভ ফোর্সের তুলনায়। তো কোহেসিভ ফোর্স বেশি থাকার কারণে পারদের অণুর সাথে থাকতে চায়, কারণ সাথে মিশতে চায় না। তো এই হচ্ছে ঘটনা। তাহলে আসো একটু ব্যাখ্যা দিই। তাহলে এটার যদি তুমি পৃষ্ঠটা খুব ভালো করে অবজার্ভ করো, পারদের পৃষ্ঠটা, তো দেখবা পারদের পৃষ্ঠটা এরকম, পারদ মার্কারি, ঠিক আছে? তাহলে এবার কঠিন ও তরলের বক্রপৃষ্ঠে যে স্পর্শক আঁকলাম, দেখো তরলের মধ্য থেকে যে কোণ, স্থূলকোণ, বা এই যে এই চিত্রের ক্ষেত্রে দেখো, এই চিত্রের ক্ষেত্রে এখানে যে আঁকছিলাম, এই যে এরকম, এই যে এই কোণটা কি ছিল? স্থূলকোণ ছিল। এই কোণটা ছিল স্থূলকোণ। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে ফোর্স, পারদের সাথে পারদের অণুর ফোর্সটা বেশি। তাহলে মার্কারির সাথে মার্কারি, ঠিক আছে? মার্কারির সাথে মার্কারি ফোর্স, এটা মার্কারির সাথে গ্লাসের ফোর্সের তুলনায় বেশি। তার মানে এবার কোহেসিভ ফোর্স ইজ গ্রেটার দেন অ্যাডহেসিভ ফোর্স। তাহলে এই কারণে যখন কোহেসিভ ফোর্স অ্যাডহেসিভ ফোর্সের থেকে বেশি থাকবে, তখন স্পর্শকোণ। কোহেসিভ ফোর্স যেহেতু বেশি, এই কারণে পারদের অণু, এখানে যে পারদের অণুটা আছে সেই পারদের সাথেই থাকতে চাই, কাচের সাথে উঠে যাইতে চায় না। তাহলে এই কারণে স্পর্শকোণ থিটা হবে স্থূলকোণ, কে ক্লিয়ার? তাহলে এই জিনিসটা এভাবে একটু মাথায় রাখবা। ঠিক একই রকম কারণে ক্যাপিলারিটি মানে কৈশিক নলবে পানি উপরে উঠে আসে, কৈশিক নলবে পানি নিচে নেমে যায়, ঠিক একই কারণে ঘটে। তাহলে এই জিনিসটা আমরা একটু দেখব। আসো, কৈশিক নলবে, কৈশিকতা, আগে একটু চিত্র আঁকি। এই যে ধরো এই পাত্রের মধ্যে পানি রাখা আছে, পানি। এবার এর মধ্যে তুমি কৈশিক নল, ধরো আমি 2টা কৈশিক নল নিমজ্জিত করলাম এর মধ্যে।
এই একটা কৈশিক নল আর এই একটা কৈশিক নল। দেখো দুইটা কৈশিক নল, এর তুলনায় এটা বেশি সরু। সুন্দর করে আঁকি। দেখো খুব ভালো করে খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। দেখো এই কর্নারের দিকে তাকায় দেখবা এতটুকু এই যে এইভাবে উঠে আসতে যাচ্ছে, এই যে কর্নারের দিকে, এই যে কাঁচের নলের সাথে পানি এরকম উঠে আসতে চাইতেছে। এই যে চিত্রটা এরকম হবে, চিত্রটা এরকম হবে। এবার তুমি কৈশিক নল নিমজ্জিত করে, সরু কাঁচ নল নিমজ্জিত করে দেখবা কিছুটা পানি এর মধ্য দিয়ে এইভাবে উপরের দিকে উঠে আসছে, কিছুটা পানি এইভাবে উপরের দিকে উঠে আসছে। যে নলটা বেশি সরু হবে তার মধ্যে বেশি পানি উপরে উঠে আসবে, যেটা বেশি সরু তার মধ্যে বেশি তরল উপরে উঠে আসবে। এই কৈশিক নল বেয়ে তরলের এই যে উপরে উঠে আসা, এই ঘটনাটাকে বলা হয় কৈশিকতা। তো যদি কাঁচ নল, এই যে কাচের নল, এগুলো হচ্ছে কাঁচ নল, সরু কাঁচ নল এবং পানি হয়, তাহলে সেই ক্ষেত্রে এই সরু কাঁচ নল বা কৈশিক নল বেয়ে তরল উপরে উঠবে। ঠিক আছে, এখানে তরলের ঊর্ধ্ব আহরণ হবে, তরলের ঊর্ধ্ব আহরণ হবে। আর যদি পারদের মধ্যে কৈশিক নল নিমজ্জিত করা হয়, ধরো একটা পাত্রে পারদ নেওয়া হয়েছে, পারদ নিয়ে পারদের মধ্যে যদি কৈশিক নল নিমজ্জিত করা হয় তাহলে কি ঘটনা ঘটবে দেখো, তখন কি হবে। তাহলে প্রথমে আগে পৃষ্ঠটা দেখাই, আচ্ছা আরেকটু উপর থেকে দেখাই। এটা তো নিচের দিকে নামবে, সবসময় যে কৈশিক নল বেয়ে তরল উপরে উঠবে এমনটা না, সবসময় যে কৈশিক নল বেয়ে তরল উপরের দিকে উঠবে এমনটা না। এই এবার দেখবা কৈশিক নল বেয়ে তরল নিচের দিকে নেমে যাবে, কৈশিক নল বেয়ে তরল নিচের দিকে নেমে যাবে, তরল নিচের দিকে নেমে যাবে, কৈশিক নল বেয়ে তরল নিচের দিকে নেমে যাবে। যেটা সরু, যত সরু তাতে তত বেশি তরল নিচের দিকে নেমে যাবে, যেটা যত বেশি সরু কৈশিক নল সেটা তত নিচের দিকে নেমে যাবে। কি কথা বুঝছো? এই ঠিক আছে, অনলি গ্লাস কেন, আমরা গ্লাসের উদাহরণ ধরো কাঁচ পাত্র দিয়ে বুঝাচ্ছি, সরু কাঁচ নলকে কৈশিক নল বলে আর কি, কাঁচ নল, এই যে এটা কাঁচ নল। আর এখানে কি পারদ, এটা পারদ। তাহলে এখানে তরলের নিম্ন আহরণ এই ঘটনাটাই হচ্ছে কৈশিকতা। এবার কেন ঘটে, কিভাবে ঘটে, কতটুকু তরল উপরে উঠবে সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে আগে একটু কৈশিকতার সংজ্ঞাটা তাহলে লিখি, যে কৈশিক নল বে, কৈশিক নল, তো কৈশিক নল কি, সরু দুই মুখ খোলা কাঁচ নল, সরু দুই মুখ খোলা নল। ঠিক আছে, কাঁচ নলই হইতে হবে এমন না, নল, যে কৈশিক নল সরু দুই মুখ খোলা নল বে তরলের ঊর্ধ্ব আহরণ বা নিম্ন আহরণকে কৈশিকতা বলে, ঠিক আছে। এইটা হচ্ছে কৈশিকতার সংজ্ঞা, খুবই সিম্পল সংজ্ঞা, যে একটা কৈশিক নল, সেই কৈশিক নল বেয়ে তরল উপরে উঠবে অথবা নিচে নামবে, উপরে উঠে আসা নিচে নেমে যাওয়া,
এই যে ঘটনাটা, এই ঘটনাটাই কৈশিকতা। এবার আমার প্রশ্ন হচ্ছে, কেন উপরে উঠে? কৈশিক নলবে তরল কেন উপরের দিকে উঠতেছে এবং কতটুকু উপরে উঠবে? দেখো এই পর্যন্ত উঠে তো থামছে, আর তো উপরে ওঠে নাই। এমন তো হয় না এরকম পানির ফোয়ারা তৈরি হয়েছে, ঠিক আছে, পানির ঝর্ণা ফোয়ারা তৈরি হয়েছে, হয় নাই। তাহলে এইটুকু পর্যন্ত পানি উঠে থেমে গেছে, এইটুকু পর্যন্ত পানি উঠে থেমে গেছে। প্রশ্ন হচ্ছে কতটুকু পর্যন্ত পানি উঠবে, কতটুকু হাইটে পানি উঠবে, সেইটা হিসাব নিকাশ করতে চাই। কি বুঝছো আমার কথা? বুঝছো কতটুকু হাইটে পানি উঠবে, এইচ কতটুকু, আমরা সেটা হিসাব নিকাশ করতে চাই যে কতটুকু হাইটে পানি উঠবে এবং কেন উঠবে। তো চলো এবার হিসাব নিকাশটা দেখে ফেলি। কি দেখাবো নাকি হিসাব নিকাশটা দেখাবো আজকে? দেখাই 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 চলো। তাহলে তরলের ঊর্ধ্ব আহরণ, ঊর্ধ্ব আহরণ, কৈশিক নলবে তরলের ঊর্ধ্ব আহরণ। আসো, কতটুকু পর্যন্ত তরল উপরের দিকে উঠবে সেটা আমরা হিসাব নিকাশ করতে চাই। এবং কেন? কারণ পৃষ্ঠটানের কারণে, পৃষ্ঠটানের কারণে, সংশক্তি আসক্তির কারণে, স্পর্শকোণের কারণে, ঠিক আছে, সবগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেকশন আছে। এই যে পৃষ্ঠ মানে এই যে কোহেসিভ ফোর্স, এডিসিভ ফোর্স, সংশক্তি আসক্তি, এর কারণেই পৃষ্ঠটান। তো পৃষ্ঠটানের কারণেই তরল উপরের দিকে উঠবে, এখান থেকে আসলে স্পর্শকোণ বা কৈশিকতা। তাহলে আমরা পৃষ্ঠটানে বলতে পারি যে পৃষ্ঠটানের কারণে উপরের দিকে উঠবে। তাহলে আসো দেখো, এইটা হচ্ছে একটা পাত্র, এই যে এই পাত্র, এই পাত্রে পানি আছে। এখন এই পাত্রে পানি আছে, আমি এর মধ্যে একটা কৈশিক নল নিমজ্জিত করলাম। আমি একটু কৈশিক নলটাকে একটু বেশ বড় করে রাখতেছি, হিসাব নিকাশ দেখাবো তো একটু বড় করে দেখালাম। এই যে কৈশিক নলটা, তো দেখো তরল এই লেভেলে তরল ছিল, এই লেভেলে তরলটুকু ছিল, এই যে পানি এই লেভেলে ছিল। তো কথা হচ্ছে এই কৈশিক নল বেয়ে কেন পানি উপরের দিকে উঠে যাবে। দেখো কৈশিক নলটাকে আমি কিন্তু একটু হিসাবের জন্য জুম করে রাখছি। কৈশিক নল কিন্তু খুবই সরু নল হতে হবে। তুমি দেখবা অনেক সময় যখন ওই যে জুস টুস খাইতে যাও সেলুন বা ইসে আর কি ওই যে রেস্টুরেন্টে, তখন ওই জুসের গ্লাসে একটা স্ট্র দেয় না? তুমি দেখবে স্ট্রর মধ্যে কিছুটা জুস উঠে বসে আছে, মানে গ্রাউন্ড লেভেল যেটা, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল আর কি। এই গ্রাউন্ড লেভেল, রেফারেন্স লেভেল, এইটা থেকে কিছুটা উপরের দিকে উঠে আসে। তো এই যে কেন উপরের দিকে ওঠে, ওটা প্লাস্টিকের, ওই একই কথা, ঠিক আছে। আমরা এখানে কাচের জন্য উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে কাঁচ আর পানি, তো ওই প্লাস্টিকের পট আর জুস একই হবে, সমস্যা নেই, ঠিক আছে। সেলুনে জুস না পাগল, রেস্টুরেন্টে। ওকে আচ্ছা দেখো, তাহলে কি হবে, এর মধ্যে পানি উঠবে। তো প্রথম কথা হচ্ছে পানি ভাই উপরে যাবে না, পানি এই লেভেলে থাকবে, আমি একমত, পানি এই লেভেলে থাকবে, এই যে এই গ্রাউন্ড লেভেলে পানি থাকবে। কিন্তু এরকম হয়ে থাকবে না, অনেকে বলতে ভাই এরকম হয়ে থাকবে, এই যে স্পর্শকোণ একেবারে 90 ডিগ্রি হয়ে থাকবে, এই যে এরকম এরকম হয়ে থাকবে না। কেন? কারণ এটা কাচের নল, তার মধ্যে পানি। তো পানি এবং কাচের নলের জন্য, পানি এবং কাচের নলের জন্য আমরা দেখছি স্পর্শকোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে পানি এবং কাচের জন্য অ্যাডেসিভ ফোর্স, আসক্তি, সংশক্তির তুলনায় বেশি। তাহলে এই যে কর্নারের দিকে দেখো, এই যে কর্নারের দিকে এখানে যে পানির অণুগুলো আছে, সেই পানির অণুগুলো এই যে কাচের সাথে উঠে আসতে চাইবে। আবার এই কর্নারের দিকে যে পানির অণুগুলো আছে, সেই পানির অণুগুলো কাচের সাথে উঠে আসতে চাইবে। তাহলে উপরের দিকে এই তলটা দেখো এরকম একটা বক্রতল হয়ে থাকবে। তুমি যদি উপর থেকে তাকাও, তুমি দেখতে পারবা তরলের তলটা এরকম হয়ে আছে, এরকম হয়ে আছে তরলের তল। তুমি একটা কৈশিক নলে পানি নিয়ে দেখো, এরকম হয়ে আছে, নাকি ফ্ল্যাট সোজা তলটা এরকম এরকম সোজা থাকবে? বলো কি থাকবে? একটু এরকম এরকম বক্রতল হয়ে থাকবে, কি তাই না? তাহলে এই যে বক্রতল হয়ে আছে, এইবার আসো বক্রতল ভালো করে বুঝবা এবার কেন উপরের দিকে পানি উঠতেছে। পৃষ্ঠটানের কারণে। কিভাবে এরকম বক্রতল হয়ে আছে? তো যখন এরকম বক্রতল হয়ে থাকবে, দেখো তরলের সারফেসটা এরকম বক্রতল হয়ে আছে, এটা কিন্তু একটা ত্রিমাত্রিক, ঠিক আছে, একটা মনে করো অর্ধগোলকের মতো একটা তল, এরকম অর্ধগোলকের মতো একটা তল হয়ে আছে। তো এখন অর্ধগোলকের মতো একটা তল, তুমি দেখো একটা অর্ধগোলকের তলের ক্ষেত্রফল ভালো করে শুনবা, ঠিক আছে। ধরো একটা অর্ধগোলকের তল, তো ভাই অর্ধগোলকের তলের যে ক্ষেত্রফলটা, এটা পুরো গোলক যদি হয় 4πr², অর্ধগোলক হলে 2πr²। এই সারফেসের ক্ষেত্রফলটা, এই যে সারফেসটা, এই সারফেসের ক্ষেত্রফলটা 2πr²। তো এটা যদি এরকম হয়, দেখো তো একেবারে বৃত্ততল যদি হয়ে থাকতো, এই যে এখানে যদি এরকম একটা বৃত্ততল হয়ে থাকতো, তাহলে বৃত্ততল হয়ে থাকলে তখন ক্ষেত্রফলটা হয়তো πr², ক্ষেত্রফলটা হয়তো πr²। তুমি বলো, আমি তোমাকে টু দ্য পয়েন্ট কোশ্চেন জিজ্ঞেস করি, তুমি বলো এটার ক্ষেত্রফল বেশি না এটার ক্ষেত্রফল বেশি? বলো
এটা ক্ষেত্রফল বেশি। এভাবে থাকলে, এভাবে যখন থাকবে, এই যে সারফেসটা নিচের, এই যে সারফেসটা, এই যে সারফেস, এই যে সারফেসটা বেশি, তাহলে এভাবে থাকলে সারফেসটা বেশি। এইভাবে থাকলে, এরকম যদি হয়ে থাকে, এরকম সমতল হয়ে থাকলে সারফেস হয়ে যাবে বৃত্ত, বৃত্তর ক্ষেত্রফল 4 মানে পাই আর স্কয়ার, পৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে এটা হলে ক্ষেত্রফল কম হবে না? ক্ষেত্রফল কম হবে। বলো পৃষ্ঠটানের ধর্ম কি? পৃষ্ঠটান কি চাই? কি চাই? তরলের সারফেসকে মিনিমাইজ করতে চাই, কমাইতে চাই। তাহলে এখন যেভাবে আছে বেড়ে আছে, কমাবে, কমাইতে হবে। তাহলে কমাইতে হইলে কি হবে বলো? মিনিমাইজ করতে হলে কি হবে? দেখো আমার হাতের দিকে তাকাও, মিনিমাইজ করবে, মিনিমাইজ করতে হলে বুঝতে পারছো? এরকম আছে। তাহলে ক্ষেত্রফল বেশি, ক্ষেত্রফল কমাইতে হবে, মিনিমাইজ করতে হবে। এই মানে নিচ থেকে একটু টান দিতে হবে, নিচ থেকে একটু টান দিয়ে পানি উঠাই নিয়ে আসতে হবে উপরে। পানি উঠাই নিয়ে আসে এই পর্যন্ত, পানি উঠাই নিয়ে আসে এই পর্যন্ত, পানি উঠাই নিয়ে আসে এরকম বানাই ফেলতে হবে। এই এটা বানাই ফেলতে হবে। কি বুঝতে পারছো? মানে এরকম বক্রতল রাখা যাবে না, এর মধ্যে আরো পানি নিচ থেকে পানি টেনে উঠায় সমতল বানাই ফেলতে হবে, অর্থাৎ পৃষ্ঠটাকে একটা বৃত্ততল বানাই ফেলতে হবে, বৃত্ততল পাই আর স্কয়ার। তাহলে ক্ষেত্রফল মিনিমাইজ হয়ে যাবে। বোঝা গেছে? আমি আরেকবার বলছি, তরল কৌশিক নলের মধ্যে তরলের পৃষ্ঠটা এভাবে আছে। এভাবে আছে কেন? ওই যে স্পর্শকোণের কারণে। এদিকে কাঁচ, এখানে কাঁচ, তাহলে কাঁচের সাথে উঠে আসতে চাই, কাঁচের সাথে পানি উঠে আসতে চাই, এই কারণে এরকম হয়ে আছে। তো এটা বেশি ক্ষেত্রফল, আমি ক্ষেত্রফলকে মিনিমাইজ করতে চাই। মিনিমাইজ হবে কেমন? মিনিমাইজ হবে কি হলে এই এরকম হয়ে গেলে মিনিমাইজ হবে। তো এরকম হয়ে কি হবে? নিচ থেকে পানি টেনে উপরের দিকে উঠে নিয়ে আসতেছে, নিচ থেকে পানি টেনে উপরের দিকে উঠে নিয়ে আসতেছে, উপরে উঠে নিয়ে এসে দেখো ক্ষেত্রফল মিনিমাইজ হয়ে গেছে। এইবার আবার আবার এই যে কাচের সাথে পানি, তো কাচের সাথে পানির আসক্তি বেশি, সংশক্তি কম পানির সাথে পানির তুলনায়। তাহলে আবারও কি হবে? আবারও এরকম একটা বক্রতল হয়ে যাবে, আবারও এরকম বক্র হয়ে যাবে, আবারও এরকম এদিকে এসে স্পর্শকোণের কারণে এরকম বক্র হয়ে যাবে। স্পর্শকোণের কারণে তো এইভাবে থাকতেই হবে। তাহলে কি হলো? আবার বক্র হয়ে গেল। আবার যখন বক্র হয়ে যাবে, আবার যখন বক্রতল হয়ে যাবে, এখন ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করতে চাই, তাহলে আবার তরল নিচ থেকে উপরের দিকে এইভাবে উঠে আসবে, উঠে আসে আবারও তলটাকে সমতল বানায় ফেলবে। আবারও স্পর্শকোণের কারণে এই জায়গাটা এরকম বক্র হয়ে যাবে, স্পর্শকোণের কারণে এই জায়গাটা এরকম বক্র হয়ে যাবে। হয়ে গেলে কি হবে? আবার আবার ক্ষেত্রফল বেড়ে গেছে, ক্ষেত্রফল মিনিমাইজ করার জন্য আবার এইভাবে উপরের দিকে উঠে আসবে, উপরের দিকে উঠে এসে আবার এই জায়গাটা পূর্ণ হয়ে যাবে, পানি দ্বারা পূর্ণ হয়ে যাবে। এইভাবে আবার একটু পরে এরকম হয়ে যাবে, গিয়ে আবার পানি উপরের দিকে উঠে আসবে, উঠে আসে ক্ষেত্রফলটাকে মিনিমাইজ করে এরকম হয়ে যাবে। একটু পরে আবার, তো এরকমভাবে কি চলতেই থাকবে ভাই? চলতেই থাকবে? উত্তর হচ্ছে না, চলতে থাকবে না। পৃষ্ঠ টানজনিত বল, পৃষ্ঠ টানই কিন্তু এইভাবে এইভাবে পাম্প করে করে এর মধ্যে পানি টেনে তুলতেছে। তো কতটুকু পানিকে টেনে তুলবে? আজীবনই কি এভাবে 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 তুলতে থাকবে? আজীবন পাম্প করে তুলতে থাকবে এরকম ছিল? এই 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 পানি কি তুলতেই থাকবে আজীবন? উত্তর হচ্ছে না। একটা সময় গিয়ে থামবে। ধরো এই জায়গাটা গিয়ে থামলো, এই যে এই জায়গাটা গিয়ে থেমে গেছে। এই যে কেন থেমে গেছে? কারণ যেটুকু পানিকে টেনে তুলছে, কে টেনে তুলছে? পৃষ্ঠ টানজনিত বল। পৃষ্ঠ টানজনিত বল দেখো গ্রাউন্ড লেভেল থেকে, পানির যে গ্রাউন্ড লেভেলটা ছিল সেই গ্রাউন্ড লেভেল থেকে এতটুকু হাইটের পানি টেনে তুলছে। যতটুকু হাইটের পানি, এইটুকু পানিকে টেনে তুলছে না? উপরের দিকে টেনে তুলছে না? তাহলে উপরের দিকে পৃষ্ঠ টানজনিত বল টেনে তুলছে পৃষ্ঠ টানজনিত বল। তাহলে এইটুকু পানির ওজন কাজ করবে কোন দিকে? নিচের দিকে। এইটুকু পানির ওজন দেখো ওই গ্রাউন্ড লেভেল থেকে এইটুকু পানিকে টেনে তুলছে, তাহলে এইটুকু পানির ওজন কাজ করবে কোন দিকে? নিচের দিকে। তাহলে পৃষ্ঠ টানজনিত বল এফ সেইটুকু পানিকে টেনে তুলবে যেইটুকু পানির ওজনকে সে ধরে রাখতে পারবে। সহজ কথা। অর্থাৎ পৃষ্ঠ টানজনিত বলের সমপরিমাণ ওজনের পানিকে টেনে উপরে তুলবে। এইটুকু বুঝছো কিনা বলো? এইটুকু বুঝছো কিনা? টি সমান সমান এমজি হলে ওইখানেই স্টপ। টি সমান সমান এমজি হয় কিনা সেটা আমরা পরে দেখবো। পৃষ্ঠ টানজনিত বল, টি বলবো না, টি হচ্ছে একক দৈর্ঘ্যে বল, এফ হচ্ছে টোটাল বল। তাহলে এফ ইকুয়াল টু এমজি হলে থামবে, এরপরে আর উঠবে না। বোঝা গেছে? তাহলে কেন উপরে টেনে তুলবে আর কতটুকু টেনে তুলবে এইটুকু আমরা বুঝে গেছি। এবার হিসাব নিকাশ করতে হবে। তাহলে চলো এবার হিসাব নিকাশ করার জন্য একটু সুন্দর করে চিত্র আঁকি। এটা তো বোঝার জন্য আঁকলাম, এবার হিসাব নিকাশের জন্য সুন্দর করে একটা চিত্র আঁকতে হবে। তাহলে এই যে কৈশিক নলটাকে একটু বড় করে আঁকলাম, হ্যাঁ কৈশিক নলটাকে একটু জুম করে আঁকলাম।
ধরো এই যে এই পর্যন্ত তুলছে, আমি এখানে একটু সুন্দর করে দেখো, এত সুন্দর হয় না আসলে, আমি একটু বড় করে আঁকছি তো, বাস্তবে এরকম হয় আর কি। এই কিন্তু কৈশিক নলটা তো ছোট, আরো সরু, তো যত সরু হবে তত এরকম হবে আর কি। তো এই কারণে আমি একটু এইভাবে আঁকতেছি, মানে জুম করে আঁকতেছি, ঠিক আছে? তুমি একটু বোঝার জন্য চিন্তা করবা যে ভাই ঠিকই আঁকছে। এই যে এইভাবে আঁকলাম, এই তাহলে এইটুকু হাইটের পানিকে টেনে তুলছে। তাহলে গ্রাউন্ড লেভেল থেকে কতটুকু হাইটের পানিকে টেনে তোলা হয়েছে দেখো, এই যে গ্রাউন্ড লেভেল থেকে এইটুকু হাইটের পানিকে টেনে তোলা হয়েছে। পানির হাইট কত? এইচ, ঠিক আছে? এখন আসো আমরা একটু দেখাই তো স্পর্শ কোণ, মানে পৃষ্ঠ টানজনিত বলটা দেখাই। দেখো এইখানে যে পানি আছে, সেই পানিটা টেনে এভাবে টেনে উঠাইতে যাচ্ছে না, তাহলে পৃষ্ঠ টান কাজ করবে তরলের স্পর্শক বরাবর, বক্রতলের স্পর্শক বরাবর। তাহলে এখানে যদি আমরা স্পর্শক আঁকি, এই যে স্পর্শকটা আঁকলাম, এই যে স্পর্শক, এই পাশেও তাই, এই যে স্পর্শক আঁকলাম, তাহলে এটা হচ্ছে স্পর্শকোণ। এই যে এই কোণটা হচ্ছে স্পর্শকোণ, এই কোণটা স্পর্শকোণ থিটা। এটা যদি থিটা হয় অবভিয়াসলি এটাও তো থিটা। এবার এই স্পর্শকটাকে আমি বর্ধিত করলাম বাইরের দিকে, স্পর্শকটাকে বাইরের দিকে বর্ধিত করলাম, এই যে বাইরের দিকে বর্ধিত করলাম। এই যে পৃষ্ঠ টানজনিত বল, পৃষ্ঠ টান টি, একক দৈর্ঘ্যে পৃষ্ঠ টান টি, পৃষ্ঠ টান টি, বুঝছো? এ দেখো এইভাবে পৃষ্ঠ টান টি, এভাবে টেনে পানিকে টেনে উপরে তুলছে। কিন্তু টি পুরোটুকু আসলে পানির ওজনকে ধরে নেয়, কারণ পানির ওজন তো কাজ করতেছে নিচের দিকে। এই যে যতটুকু পানিকে টেনে তোলা হয়েছে এইটুকু পানি, এইটুকু পানির ওজন দেখো সম্পূর্ণ না, কিন্তু এইটুকু পানির ওজন, এই যে এখানে দাগ দিয়ে দিলাম, তাহলে এইটুকু পানির ওজন ক্রিয়া করতেছে নিচের দিকে, এইটুকু পানির ওজন এমজি ক্রিয়া করতেছে নিচের দিকে, আর পৃষ্ঠ টানজনিত বল উপরের দিকে। এবার আসো আমরা পৃষ্ঠ টানজনিত বলের হিসাবটা করব। আমরা পৃষ্ঠ টানজনিত বলের হিসাবটা করব। সবাই বোর্ডে তাকাও, সবাই একটু বোর্ডে তাকাও, পৃষ্ঠ টানজনিত বলের হিসাবটা করব। দেখো এভাবে একটু আঁকলাম, ঠিক আছে? ওই যে উপর থেকে দেখলে এরকম একটা গোলক তল দেখা যাবে আর কি। তাহলে পৃষ্ঠ টানজনিত বলের হিসাবটা আমরা যদি করতে চাই, পৃষ্ঠ টানজনিত বলের হিসাব, এটা টি, এই কোণটা থিটা হইলে এই কোণটা থিটা, এই কোণটা থিটা হইলে এই কোণটা থিটা। তাহলে পৃষ্ঠ টান এটা টি, টিকে দুটো উপাংশে ভাঙলে এদিক বরাবর যে উপাংশটা সেটা টি কস থিটা, আর এদিক বরাবর যে উপাংশটা সেটা টি সাইন থিটা। টিকে উপাংশে ভাঙবো, তাহলে এদিক বরাবর যে উপাংশটা টি কস থিটা, এদিক বরাবর যে উপাংশটা সেটা টি সাইন থিটা। টি সাইন থিটা পরস্পরকে না করছে। তাহলে বলো উপরের দিকে পৃষ্ঠ টানজনিত বল কতটুকু থাকলো? বলো বলো বলো, উপরের দিকে পৃষ্ঠ টানজনিত বল কতটুকু থাকলো? টি কস থিটা, টি কস থিটা, কয়টা টি কস থিটা? 2t cos থিটা। তাহলে উপরের দিকে পৃষ্ঠ টানজনিত বল, পৃষ্ঠ টান জনিত বল সমান সমান টেনে তোলা গ্রাউন্ড লেভেল থেকে যতটুকু পানিকে কৌশিক নলের মধ্যে টেনে তুলছে সেইটুকু পানির ওজন, ঠিক আছে? সম্পূর্ণ না কিন্তু, এতটুকু পানির ওজন। তাহলে পৃষ্ঠ টানজনিত বল কি হচ্ছে? টি কস থিটা, টি কস থিটা, তাহলে 2t cos থিটা, আর পানির ওজন হচ্ছে এমজি। ওকে, পানির ওজন এমজি। বলো ঠিক আছে? ঠিক আছে? ঠিক কি আছে? নো নো, ঠিক নেই, এটা ঠিক নেই। বলো ঠিকটা কি তাইলে? ঠিকটা কি বলো? ধোকা? হ্যাঁ বলো। আমি দুটো দেখাইছি রে ভাই, এখানে কি মাত্র দুটো? মাত্র দুটো? তুমি দেখো তো এই কৈশিক নলটার ভিতরে দেখো তো, এটা তো গোল বৃত্তাকার, তো মাত্র দুটো। তুমি ওই জায়গাটা একটু ভালো করে দেখো, এই যে এরকম। তাহলে এরকম এই যে এইখানে একটা টি কস থিটা আর এইখানে একটা টি কস থিটা, দুটো টি কস থিটা থেকে ভাবতেছো দুইটা টি কস থিটা ভাই। একক দৈর্ঘ্যে টি কস থিটা, একক দৈর্ঘ্যে টি কস থিটা, পুরো এই দৈর্ঘ্যব্যাপী উপরের দিকে টি কস থিটা, টি কস থিটা, টি কস থিটা, টি কস থিটা, আবার এই পাশ থেকে টি কস থিটা, টি কস থিটা, টি কস থিটা, এই পাশ থেকে টি কস থিটা, টি কস থিটা। তাহলে উপরে টি কস থিটা ইন্টু 2πr, বুঝতে পারছো? তাহলে পৃষ্ঠ টানজনিত উপরের দিকে যে বলটা, টোটাল বল এফ, সেই এফ ইকুয়াল টু 2πr ইন্টু টি কস থিটা। ভাই সাইন থিটাগুলো কই গেল? আরে সাইন থিটাগুলো তো না গোছ হয়ে গেল। এই দেখো সাইন থিটা, এর সাইন থিটারে এর সাইন থিটা খেয়ে ফেলছে, এর সাইন থিটাটাকে এর সাইন থিটা খেয়ে ফেলছে, এর সাইন থিটাকে এর সাইন থিটা খেয়ে ফেলছে, বুঝতে পারছো? তাহলে সাইন থিটাগুলো পরস্পর না করছে, তাহলে উপরের দিকে কি পড়ে থাকলো?
কস থিটাগুলোই পড়ে থাকলো। এই যে এর সাইন থিটাকে এর সাইন থিটা খেয়ে ফেলছে, এর সাইন থিটাকে এর সাইন থিটা খেয়ে ফেলছে। তাহলে সাইন থিটাগুলো না কোচ, তাহলে উপরের দিকে কি পড়ে থাকলো? শুধু কস থিটাগুলো। ডান ডান, এই তো হয়ে গেছে। তাহলে এফ ইকুয়াল টু 2 পাই আর ইন্টু টি কস থিটা, দুটো না। তাহলে আসো ঠিকঠাকভাবে লিখি, 2 পাই আর ইন্টু টি কস থিটা, একক দৈর্ঘ্যের টি কস থিটা, তাহলে টোটাল পরিধি 2 পাই আর, যেখানে এই আর কি, আর হচ্ছে কৌশিক নল, এই কৌশিক নলের ব্যাসার্ধটা হচ্ছে আর, ব্যাসার্ধটা আর। এইটা ইকুয়াল টু এম জি, এইটা ইকুয়াল টু এম জি। বোঝা গেছে? ক্লিয়ার? এইটা ইকুয়াল টু এম জি। এবার আসো আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে এইচ কত, কতটুকু পানিকে টেনে তুলছে তার উচ্চতা, কত হাইটে পানি উঠবে সেই উচ্চতাটা আমরা বের করতে চাই। তো উচ্চতাটা বের করি, চলো। উচ্চতাটা এইচটা কিভাবে বের করা যায়? এই যে এখানেই আছে সব কিছু। এই এম এর মানটা বসাই দিলে হয়ে যাবে। এম কি? টেনে তোলা পানির ভর, যতটুকু পানিকে টেনে তুলছে সেইটুকু পানির ভর। এই এম এর মানটা হিসাব করলেই কাজ শেষ। তাহলে চলো এবার এম এর হিসাব, কতটুকু পানিকে টেনে তুলছে সেই হিসাবটা আমরা একটু করি আগে। এম এর হিসাবটা একটু করি। তাহলে দেখো আমি কৈশিক নলটুকুই আঁকতেছি শুধু। এটা ছিল গ্রাউন্ড লেভেল থেকে পানি টেনে উঠানো হয়েছে গ্রাউন্ড লেভেল থেকে এই হাইটে, দ্যাট ইজ হাইট এইচ। তাহলে এই হাইটটুকুর মান কত? সরি, এই যেটুকু পানি টেনে তোলা হয়েছে এইটুকুর আয়তন কত? এই সাইড আর ব্যাসার্ধ তো আর, এর রেডিয়াসটা তো আর। তাহলে এর আয়তনটা একটু বলো তো আমার, যতটুকু পানি টেনে তোলা হয়েছে তার আয়তন কত? তাহলে তার আয়তন ভি ইকুয়াল টু, খুবই সহজ, এইটুকু পানির আয়তন পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। এম কি? এম ইকুয়াল টু রো ভি, রো পানির ঘনত্ব আর ভি হচ্ছে আয়তন। যতটুকু পানিকে টেনে তোলা হয়েছে, এই যে এইটুকু পানিকে টেনে তোলা হয়েছে, তাহলে এইটুকু পানির আয়তন এবং ঘনত্ব গুণ করে দাও। তাহলে এম ইকুয়াল টু রো ইন্টু ভি, রো 1000 আর ভি, রো 1000 ভি পাই আর স্কোয়ার এইচ। ওকে ডান, ক্লিয়ার? কিউট দেন, কিউট দেওয়া যাবে না, কিউটি দেওয়া যাবে না, আগে লিখো এটা। এম ইকুয়াল টু, বলো এটা কি ঠিক হয়েছে? হয়েছে, বাট পুরোপুরি ঠিক হয় নাই। কেন ঠিক হয় নাই? এবার দেখো সূক্ষ্ম হিসাব, যে ভাই পানি তো আপনি এইটুকু নিলেন না, এই যে এতটুকু, এইখানে একটু আর এইখানে একটু তো পানি আছে, এইটুকু তো নিলেন না, আপনি তো নিলেন এইটুকু। ভালো কথা, এইটুকু নিলেন, এইটুকুর আয়তন নিলেন, তারপরে এইটুকুর আয়তন নিয়ে ভর নিলেন, কিন্তু ছোট্ট আর একটু পানি যে বাদ দিলেন, এই যে এইটুকু ছোট মানুষ হইলেও তো মানুষ, তাই না? এটা ছোট পানি হইলেও তো পানি, এইটুকু তো নেওয়া উচিত ছিল, সামান্য একটু হোক সেটা সামান্য, তো সেটা তো নিলে ভালো হইতো, হিসাবটা তো ভালো হইতো। ঠিক আছে, আচ্ছা নগণ্য ধরবো না, আমরা ওটুকু হিসাব করবো, কেন করবো না? আসো দেখো, তুমি এবার খুব ভালো করে খেয়াল করো, এই জায়গাটুকুকে খেয়াল করো, এই জায়গাটুকু, এটাও তো একটা ছোট্ট সিলিন্ডার, এটা একটা গোলক, এই যে এটা হচ্ছে একটা গোলক। তাহলে এটা যদি একটা অর্ধগোলক হয়, দেখো ভালো করে খেয়াল করো, অর্ধগোলক, তাহলে এটা তার সেন্টার না, এটা রেডিয়াস না আর, তো এটা যদি আর হয়, এটাও তো প্রায় আরেরই সমান, এটাও তো প্রায় আরেরই সমান, কথা কি বুঝতে পারছো? এটাও তো প্রায় আরেরই সমান। তাহলে আমি যদি ওইটুকু অংশের আয়তন চাই, এই যে এইটুকু পানির আয়তন চাই, এইটুকু পানির আয়তন চাই, তাহলে সেটা কিভাবে পাইতে পারি? দেখো আমি একটা কাজ করি, প্রথমে পুরোটুকু নিই, এই যে আয়তন ভি প্রাইম, ধরো পুরোটুকুই নিলাম, পুরোটুকু। তাহলে পুরোটুকুর হাইট হচ্ছে আর, রেডিয়াসও আর, হাইটও প্রায় আর, রেডিয়াসও আর, তাহলে পুরোটুকুর আয়তন পাই আর স্কোয়ার আর, পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার আর, বুঝছো? তাহলে কি হইল? তাহলে তো ভাই পুরোটুকু চলে আসলো, পুরোটুকু। কিন্তু এই পুরোটুকু তো না, পুরোটুকুর মধ্য থেকে এইটুকু বাদ, এইটুকু কি? একটা অর্ধগোলক, এইটুকু একটা অর্ধগোলক, এই যে অর্ধগোলক ফেলে দিবা, এই অর্ধগোলকটুকু ফেলে দিবা। অর্ধগোলকটুকু যদি ফেলে দেওয়া হয়, তাহলে অর্ধগোলক, পূর্ণগোলক হচ্ছে 4/3 পাই আর কিউব, অর্ধগোলক হচ্ছে এরে আবার 2 দিয়ে ভাগ, 4/3 পাই আর কিউব, একে আবার 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ দিলে এই অর্ধগোলকটুকু বাদ। তাহলে আরেকবার একটু দেখাই, সবাই ভালো করে দেখো, এটার ব্যাসার্ধ আর, তাহলে এটা যদি আর হয়, দেখো এইটুকু তো আর এরই সমান প্রায়, তাহলে আমি যদি এই পুরো আয়তনটুকু নিই, পুরো আয়তনটুকু পাই আর স্কোয়ার আর, এবার পাই আর স্কোয়ার আর পুরোটুকু নিলাম, নিয়ে সেখান থেকে এইটুকু বাদ দিব, এই যে এইটুকু,
এইটুকু সেখান থেকে বাদ দিব। তাহলে এটুকু অর্ধগোলক, এটা একটা অর্ধগোলক, অর্ধগোলক হচ্ছে 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 2, বাদ দিলাম। বাদ দিলেই পড়ে থাকলো এই আয়তনটুকু, এই যে বাদ দিলেই পড়ে থাকলো এই আয়তনটুকু, এই আয়তনটুকু পড়ে থাকলো এই। তাহলে দেখি হিসাবটা করলে কি আসে। হিসাবটা করলে পাই আর কিউব মাইনাস 2/3 পাই আর কিউব, এবার পাই আর কিউব কমন নিলাম, 1 মাইনাস 2/3, তাহলে নিচে 3, 3 মাইনাস 1, তাহলে 1/3 পাই আর কিউব, এটা হচ্ছে বি প্রাইম। তাহলে এটা হচ্ছে 1/3 পাই আর কিউব, তাহলে পাই আর কিউব ডিভাইডেড বাই 3, পাই আর কিউব ডিভাইডেড বাই 3, তাহলে পাই আর স্কোয়ার কমন নিলাম, এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3, ওকে, এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3, দ্যাট ইজ ভি। তাহলে ভি এর আসলে মান এইটা না, ভি এর আসলে মান এটা, তাহলে পাই আর স্কোয়ার এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3। নাও এইবার আসো এই লাইনে মান বসাই দিব। তাহলে পৃষ্ঠ টানজনিত বল এফ, এফ ইকুয়াল টু এম জি, আর এফ ইকুয়াল টু ছিল 2 পাই আর টি কস থেটা ইকুয়াল টু এম, এম ইকুয়াল টু এই যে রো পাই আর স্কোয়ার এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3 ইন্টু জি। তাহলে এবার পাই এবং পাই কাটাকাটি করে দিলাম। আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট এইচ বের করা, বা আমরা যদি টি এর সূত্র লিখি টি ইকুয়াল টু, তাহলে টি ইকুয়াল টু দেখি রো পাই রো আর স্কোয়ার জি এইচ প্লাস আর বাই 3 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2 আর কস থেটা, তাহলে উপরে আর স্কোয়ার আর কাটাকাটি করে একটা আর, তাহলে অতএব টি ইকুয়াল টু রো আর জি এইচ প্লাস আর ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 2 কস থেটা। থেটা কি? থেটা হচ্ছে স্পর্শকোণ। থেটা কি? থেটা স্পর্শকোণ। এই হচ্ছে আমাদের বিখ্যাত সূত্র। এখানে ধরো তরলের পৃষ্ঠটান টি এর মানটা বসাই দিবা, তরলের ঘনত্ব রো বসাই দিবা, কৈশিক নলের ব্যাসার্ধ স্লাইড ক্যালিপার্স দিয়ে মেপে আর এর মানটা বসাই দিবা, জি এর মান তুমি জানো, এবং ওই তরলের স্পর্শকোণ কত তোমার প্রশ্নে বলে দেওয়া থাকবে, কস থেটা, থেটার মান বসাই দিবা। ঠিক আছে, একজন বলছে কস থেটা 1, সবসময় 1 নাও হইতে পারে। ধরো বিশুদ্ধ পানির ক্ষেত্রে এই কোণের মানটা 0 ডিগ্রি, ঠিক আছে, যদি ধরি বিশুদ্ধ পানি, কাঁচ এবং বিশুদ্ধ পানি হলে থেটার মানটা 0 ডিগ্রি, কিন্তু সাধারণ পানির ক্ষেত্রে থেটা আবার 8 ডিগ্রি কিন্তু, ঠিক আছে, সাধারণ পানির ক্ষেত্রে থেটা আবার 8 ডিগ্রি, সাধারণ পানি আর কাঁচের ক্ষেত্রে থেটা আবার 8 ডিগ্রি, ঠিক আছে। তো এইচ এর মানটা তুমি টি এর মান জানলে এইচ এর মান জানবা, এইচ জানলে টি এর মান জানবা। এই এক্সপেরিমেন্ট থেকে, এই এক্সপেরিমেন্ট করে, কৈশিকতার এই এক্সপেরিমেন্ট করে কোনো তরলের পৃষ্ঠটানের মানটাও বের করা যায়, পৃষ্ঠটান টি এর মানটা বের করা যায়। কেউ একজন এক্সপেরিমেন্ট করবে, ধরো তুমি একটা পাত্র নিবা, পাত্রে পানি নিবা, পানি নিয়ে তার মধ্যে কৈশিক নল ডুবাবা, কৈশিক নলের ব্যাসার্ধ কত মেপে নিবা আগে থেকে, তারপর দেখবা কতটুকু এইচে, কতটুকু হাইটে পানি উঠছে, সেই এইচ কাউন্ট করবা, এইচটা হিসাব করবা, আরটা হিসাব করবা, ধরো ওই তরলের স্পর্শকোণ তুমি জানো, সব মান জানো, বসাই দিবা, বসাই দিলে টি এর মানটা পেয়ে যাবা। কি বুঝছো? এবার আসো, এটা হচ্ছে মূল সূত্র, এটা হচ্ছে মূল সূত্র। তো মূল সূত্রটা শিখবা, এটাই দরকার, ঠিক আছে, এটা শিখলে তো খুবই ভালো। অনেক সময় দেখো এটা লেখা যায়, এটাকে সিম্পলিফাই করে এটা লেখা যায়। দেখো এই আর কৈশিক নলের ক্ষেত্রে আর তো এমনিই খুব ক্ষুদ্র, আর হচ্ছে কৈশিক নল, কৈশিক নলের জন্য তো আর খুবই ক্ষুদ্র, আর খুব ক্ষুদ্র, তাহলে আর যদি খুবই ক্ষুদ্র হয় তাহলে r/3 যেটা আছে না, এই যে r/3 এটা টেন্ডস টু 0, এটারে মানে বাদ দেওয়া যায়। এইচ এর তুলনায় এই আসলে কিছুই না, এইচ এর সাথে r/3 আসলে কিছুই না। তাহলে r/3টাকে আমরা এইচ এর তুলনায় নগণ্য ধরে নিয়ে যদি হিসাব করি, তাহলে টি ইকুয়াল টু হবে রো জি এইচ আর, রো জি এইচ আর এটা তো বাদ গেল, তাহলে রো জি এইচ আর ডিভাইডেড বাই 2 কস থেটা। তো এই কিন্তু আরও একটা সূত্র, বুঝলাম? এই হচ্ছে আর একটা সূত্র। আবার থেটা যদি 0 ডিগ্রি হয়, যেমন বিশুদ্ধ পানির ক্ষেত্রে থেটা 0 ডিগ্রি, থেটা 0 ডিগ্রি বা থেটা 0-র খুবই কাছাকাছি যদি হয়, থেটা টেন্ডস টু যদি 0 হয়, তাহলে সেই ক্ষেত্রে টি ইকুয়াল টু তখন লেখা যায় রো জি এইচ আর ডিভাইডেড বাই 2, কারণ কস থেটা মান 0 ডিগ্রি, থেটা 0 ডিগ্রি, কস থেটা 1, তাহলে তখন সূত্রটা এটা লেখা যায়। বাট আমরা ম্যাথ করার সময় আমরা চেষ্টা করবো এটা দিয়েই করার। যদি দেখি নিতান্ত কোনো ঝামেলা হচ্ছে, তাহলে তখন আমরা এটা দিয়ে করতে পারি, ঠিক আছে, তখন আমরা এটা দিয়ে করতে পারি। আর কোণের মান যদি বলে দেওয়া থাকে তাহলে তো খুবই ভালো, বলে দেওয়া না থাকলে আর কি করবো, তখন আর এই সূত্রটা হিসাব করে করবা আর কি, ধরে নিবা থেটার মান 0 ডিগ্রি। তো এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? অনেকে বলছে ভাই আর এর মান খুবই ছোট, r/3 বাদ দিয়ে দিলেন, তো এখানেও তো আর আছে, আর কে বাদ দিয়ে দিবা? বলো, এটা কি বলবা কেউ? বলো, এটা কি কেউ বলবা? ভাই এটা বললে তাহলে লাভ কি হইল? দেখো এইচ এর সাথে যোগ আকারে আছে, যোগ আকারে থাকলে এটার মান খুবই ক্ষুদ্র, ওটাকে নেগলেক্ট করা যায়। কিন্তু এই আটটা ভাই গুণ আকারে আছে, এটা যদি খুবই ক্ষুদ্র তাই এর মান 0 ধরি, তা 0 তো গুণ হয়ে যাবে সবার সাথে,
সবার সাথে গুণ হয়ে তো জিরো হয়ে যাবে আলটিমেটলি। তো এই কারণে গুণ আকারে আছে, লেখা যায় না। গুণ আকারে টেন্স টু জিরো দিয়ে বসাই দিবা, হবে না। কিন্তু যোগ আকারে থাকলে হ্যাঁ ঠিক আছে, এইচ প্লাস আর বাই 3, তো এটাকে এইচ লেখা যায়, এইচ প্লাস আর বাই 3 এটাকে এইচ লেখা যায়। এটা আবার রিপিট করতে বলতেছে, এইচ প্লাস আর বাই 3 আছে না, যোগ আকারে আছে, তো এই মানটা খুবই ক্ষুদ্র। ধর তোর কাছে আছে, মানে আমার কাছে আছে 1000 টাকা, তা আমি তোরে বললাম যে আমি তোরে 1000 টাকা দিব। তো 1000 টাকার সাথে 0.1 এটা যোগ করে নিতে হবে, আর 0.001 এটা গুণ করে নিতে হবে। তো তুমি কোনটা করে নিবা বলো? আমি তোমার 1000 টাকা দিব, কিন্তু শর্ত আছে 1000 টাকার সাথে 0.00001 যোগ করে নিতে হবে, নয়তো গুণ করে নিতে হবে। বলো তুমি কোনটা চুজ করবা? কই 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 বলো বলো বলো। কেন কেন যোগ করে নিবা? কেন যোগ করে নিবা? কেন দাদা গুণ, একজন বলছে গুণ, এমডি জিদান, তোমার লাইফে উন্নতি হবে না, তুমি গাধা। গুণ করে নিবে, 0.001 গুণ করে নিবে, থাকবে কিছু? থাকবে কিছু? তো এইটাই হচ্ছে কাহিনী। যদি গুণ করি আর এর মান টেন্স টু জিরো, গুণ করে দিলাম, তো পুরো ইকুয়েশনই নাই হয়ে গেল। তো যোগ করে লেখা যাবে, যোগ করে টেন্স টু জিরো হলে ওটা বাদ দিয়ে এইচ লিখবো, কিন্তু গুণ আছে সেখানে আর কি আমি যদি জিরো বসাই দিই, তার কেমন হয়ে যায় না? তো হিসাবই থাকলো না কিছু। কি বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেল কি না? ক্লিয়ার? এইবার আসো, এই যে ছোট কৈশিক নলের মধ্যে দেখো, ছোট কৈশিক নলের মধ্যে আমরা পরের দিন এই সূত্রের ম্যাথ করব। পরের দিন এই সূত্রের ম্যাথ করব। তোমাকে একটা জিনিস একটু দেখাই। এই যে দুইটা কৈশিক নল, বলো এই দুইটা কৈশিক নলের মধ্যে কার ব্যাসার্ধটা বেশি, কার ব্যাসার্ধটা কম? এর ব্যাসার্ধ বেশি, এর ব্যাসার্ধটা কম। যার ব্যাসার্ধ কম তাতে বেশি পানি উঠবে, আর যার ব্যাসার্ধটা বেশি তাতে কম পানি উঠবে, কম পানি উঠবে। এবার কথা হচ্ছে এর ব্যাখ্যাটা কি? আসো এর ব্যাখ্যাটা, এই যে একটু আগেই তো দেখতেছি, এর ব্যাখ্যাটা আসো। টি ইকুয়াল টু রো জি এইচ আর ডিভাইডেড বাই 2 cos থিটা, রো জি এইচ আর ডিভাইডেড বাই 2 cos থিটা। দেখো একটা নির্দিষ্ট তরলের জন্য, যদি এভাবে লিখি 2t cos থিটা, 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি। এই একটা নির্দিষ্ট তরলের জন্য রো কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট তরলের জন্য এর পৃষ্ঠটান টি কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট তরলের জন্য এর স্পর্শকোণ থিটা কনস্ট্যান্ট। দেখো টি কনস্ট্যান্ট, টি ফিক্সড, থিটা ফিক্সড, রো ফিক্সড, জি তো ফিক্সড। তাহলে পুরো এটা ধ্রুবক না ভাই? পুরো এই বক্সের মধ্যে যা আছে একটা নির্দিষ্ট তরলের জন্য এটা ধ্রুবক না? একটা নির্দিষ্ট তরলের জন্য এটা ধ্রুবক না? বলো তো এটা যদি ধ্রুবক হয় তাহলে এইচ এবং আর এর গুণফল কনস্ট্যান্ট, তাহলে এইচ এর সাথে আর এর সম্পর্কটা কেমন? এই তরলের মধ্যে এইচ এর সাথে আর এর সম্পর্কটা কৈশিক নলের ক্ষেত্রে, এই যে কৈশিক নলের ক্ষেত্রে এর ব্যাসার্ধ এইটা R1, এর ব্যাসার্ধ এটা R2, তাহলে R1 R2, R1 ছোট R2 বড়, তাহলে এখানে যেটা H1 এখানে যেটা হবে H2, তাহলে H1 আর H2 এর মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে এই দেখো R1 এর মানটা কম, R2 এর মানটা বেশি, তাহলে H1 এর মানটা বেশি, H2 এর মানটা কম হবে। এটাই তো বলা হয়েছে। এই কারণে যে কৈশিক নলের ব্যাসার্ধটা কম সেই কৈশিক নলের মধ্যে বেশি পানি উঠবে, বেশি হাইটে পানি উঠবে। যে কৈশিক নলের ব্যাসার্ধটা বেশি যাতে কম হাইটে পানি উঠবে। ঠিক আছে? বুঝতে পারছো? এইবার আরেকটা জিনিস, পারদের ক্ষেত্রে, পানির ক্ষেত্রে কৈশিক নল বেয়ে উপরে ওঠে, পারদের ক্ষেত্রে যদি হিসাব করা হয় যে কৈশিক নল বেয়ে কেন নিচে নামবে, ধরো পারদের ক্ষেত্রে, পারদ কাচপাত্রে, ঠিক আছে, বা পারদের ক্ষেত্রে কাচের কৈশিক নল, কাচের কৈশিক নল, তো তখন উপরে উঠবে নাকি নিচে নামবে বলো? তখন কৈশিক নল বে উপরে উঠবে নাকি নিচে নামবে? নিচে নামবে, তরল নিচে নামবে। এবার প্রশ্ন হচ্ছে তরল কেন নিচে নামবে তখন? বলো কেন নিচে নামবে?
ওকে, এবার কেন নিচে নামবে? বলো, ব্যাখ্যা দাও। এই যে এইটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, যদি এর উপরে ওঠে এইচ পজিটিভ, যদি নিচের দিকে যায় তাহলে এইচ কি হওয়া উচিত? এইচ নেগেটিভ হওয়া উচিত না? দেখো হবে সেটা কিভাবে। টি ইকুয়াল টু সূত্র কি ছিল? টি ইকুয়াল টু রো জি এইচ আর ডিভাইডেড বাই 2 cos থিটা, রো জি এইচ আর ডিভাইডেড বাই 2 cos থিটা। তাহলে এইচ ইকুয়াল টু 2t cos থিটা ডিভাইডেড বাই রো জি আর। ওকে, দেখো একটা নির্দিষ্ট তরলের জন্য 2t রো জি আর ফিক্সড। এইবার আসো ওই তরলের ক্ষেত্রে থেটা যদি হয়, এটা ধরো ফিক্সড মান, এবং ফিক্সড মান মানে কি? পজিটিভ মান। এগুলো সব পজিটিভ, দেখো এগুলো সব পজিটিভ মান, পজিটিভ মান। এগুলো কেউ নেগেটিভ হইতে পারে? ঘনত্ব কোনোদিন নেগেটিভ হইতে পারে? অভিকর্ষ স্তর নেগেটিভ হইতে পারে? আর কৈশিক নলে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কেমনে নেগেটিভ হবে? কৈশিক নলে ব্যাসার্ধ পজিটিভ নাম, 2 পজিটিভ, টি পজিটিভ, পৃষ্ঠটানের মান পজিটিভ। যদি থেটা যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ, তাহলে থেটা সূক্ষ্মকোণ হলে cos থেটা হবে পজিটিভ, দেন এইচ হবে পজিটিভ, তরল উপরে উঠবে, তরল নল বে উপরে উঠবে, নল বে উপরে উঠবে। বুঝতে পারছো? আর থেটা যদি স্থূলকোণ হয়, থেটা স্থূলকোণ, তাহলে cos থেটা হবে নেগেটিভ, এইচ হবে নেগেটিভ, তাহলে তখন তরল নল বে নিচে নামবে, তখন তরল নল বে নিচে নামবে। কি বলো, বুঝতে পেরেছ? তাহলে আমরা পরের দিন এর ম্যাথ করবো। হ্যাঁ, তবে তোমার একটা জিনিস বলে রাখি, এই এম এর মানটা অনেক সময় বের করতে আসে। এম কিন্তু দুইভাবে বের করা যায়, অর্থাৎ অনেক সময় জিজ্ঞেস করে যে কতটুকু তরল উপরের দিকে উঠবে। তো সেই এম এর সূত্রটা একটু মাথায় রাখবা। এম, এই দেখো এম, যে এম কতটুকু তরল উপরের দিকে উঠবে, তাহলে এটা হবে 2 পাই আর টি cos থিটা ডিভাইডেড বাই জি। ঠিক আছে? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা, অনেকে এই সূত্রটা মুখস্থ করে না। তো এমটা কিন্তু আমাদের লাগবে। তাহলে এম এর সূত্র এইটা, অথবা এম আরেকটা ভাবে বের করা যায়, এই যে এই এম ইকুয়াল টু এটা। এখন যার কাছে যেটা ভালো লাগে, যে যে সূত্রটা খাটাইতে চাও, এম এর মানটা বের করার জন্য এই সূত্রটা রাখবা, যে এম কতটুকু তরল উপরের দিকে উঠবে। দাদা ট্রিট দেন, ট্রিট দিব? কেমনে ট্রিট দিব? ভার্চুয়ালি কেমনে ট্রিট দিব বলো? ভার্চুয়ালি কেমনে ট্রিট দিব বলো? ভার্চুয়ালি ট্রিট দাও তো। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এখন ঘুমাইতে হবে। ও লাইভ কাটি নাই? হাই লাইভ কাটি নাই। টাটা, আমাকে ট্রিট দাও, তোমরা আমাকে ট্রিট দাও। টাটা, সবাই ভালো থাকো।